বন্ধুরা, আশা করি সবাই বেশ ভালো আছো। আমি ফারহান সাকিব রবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের গুরুত্বপূর্ণ দুইটা অধ্যায়। অধ্যায় দুইটা হচ্ছে 5 আর 6 এবং আমাদের এই যে লাইভ ক্লাসটা, এই লাইভ ক্লাসটা কিন্তু গুড লাক সাপোর্টেড। আসো একেবারে শুরুতেই আমরা জেনে নেই যে আজকের ক্লাসে আমরা কোন কোন টপিক সম্পর্কে জানবো। যেহেতু অধ্যায় 5 আর 6 দুইটাই বেশ বড়সড় অধ্যায়, এই কারণে আমরা বেছে বেছে যেগুলো একটু গুরুত্বপূর্ণ কিংবা যেগুলো তোমরা আমাদের কাছে কমেন্টের মাধ্যমে প্রশ্নে জানতে চেয়েছো সেই টপিকগুলো সম্পর্কে জানবো। তবে তার আগে তোমাদের একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে তোমরা এই লাইভ ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুরা যাতে দেখতে পারে। আর পাশাপাশি নিজেদের টাইমলাইনে যদি তোমরা এই ভিডিওটা রেখে দাও, পরবর্তীতে কখনো যদি খুঁজে পাওয়ার দরকার হয় তাহলে নিজেরাও কিন্তু খুঁজে বের করতে পারো খুব সহজেই নিজের টাইমলাইন থেকে। কারণ গ্রুপ থেকে খুঁজে বের করার চেয়ে নিজের টাইমলাইন থেকে খুঁজে বের করা অবশ্যই অনেক অনেক সহজ একটা ব্যাপার হবে। আর একটা কাজ আছে তোমাদের, সেই কাজটা কি? সেটা হচ্ছে তোমরা কে কোথা থেকে এই লাইভ ভিডিওটা দেখছো সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমরা প্রথমেই দেখি কমেন্টে যে কে কোথা থেকে এই লাইভ ক্লাসটাতে জয়েন করেছো। আচ্ছা, কমেন্ট করেছে মোহাম্মদ, সে হাই বলেছে। ফারিম আহসান চলে এসেছি ভাইয়া বলেছে। নিশাত ইয়াসমিন, আজকে কি আর কোনো লাইভ ক্লাস আছে? হ্যাঁ, লাইভ ক্লাস আছে। আমাদের যে গ্রুপ, এই গ্রুপের কভার ফটোতে সবগুলো লাইভ ক্লাসের স্কেডিউল দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তারপর রোহান আজিম, সেও বলছে আই এম অলসো হিয়ার। ফারিম হাসান বলছে ঢাকা থেকে। অরিত্র জয়েন করেছে। আরও তোমাদের যে সকল বন্ধুরা রয়েছে তাদেরকে তোমরা অবশ্যই দ্রুত লাইভ ক্লাসটাতে জয়েন করতে বলতে পারো। এখন আমরা দেখি যে আজকে এই ক্লাসটাতে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানবো। দেখা যায় আমরা অধ্যায় 5 থেকে জানবো নাগরিকতা, অধিকার, অধিকারের বৈশিষ্ট্য, অধিকারের শ্রেণী, তথ্য অধিকার, কর্তব্য, কর্তব্যের শ্রেণী বিভাগ, মৌলিক ও মানবাধিকার সম্পর্কে। এবং অধ্যায় 6 থেকে আমরা জানবো রাজনৈতিক দল, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের বিভিন্ন রূপ এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, নেতৃত্ব। আশা করি তোমরা সবাই এই ব্যাপারগুলো সম্পর্কে এতদিন পর্যন্ত তোমাদের যত সকল কনফিউশনের মধ্যে ছিলে সবগুলো কনফিউশনই আজকের এই লাইভ ক্লাসটার পর দূর হয়ে যাবে। আসো তাহলে শুরু করা যাক। তার আগে দেখি আরো কে কে কমেন্ট করেছে। রাব্বি জয়েন করেছে কুমিল্লা থেকে, শাফিন জয়েন করেছে বাসাবো থেকে। এবং রাব্বি বলছে ভাইয়া এত লেট কেন? আসলে লোডশেডিং এর কারণে একটু লেট হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আশা করি তোমাদের এই যে সমস্যাটা এটা পুরোপুরি কাটিয়ে দিতে পারবো। এবং আমাদের সাথে জয়েন করেছে প্রাপ্তি, জয়েন করেছে সুকল্যাণ ঘোষ আকাশ, মোহাম্মদ মামুন মিয়া বলছে নেত্রকোনা থেকে দেখছে। এরকম আরো অসংখ্য মানুষজন আমাদের এই লাইভ ক্লাসটা দেখছে। আসো তাহলে ক্লাসটা শুরু করা যাক। এই লাইভ ক্লাসটাতে আমরা একেবারে শুরুতেই অধ্যায় 5 নিয়ে আলোচনা করব। এবং অধ্যায় 5-এ আমরা জানি নাগরিকতা এবং নাগরিকের যে অধিকার ও কর্তব্য সেটি নিয়ে কথা বলা আছে। আসো দেখি নাগরিকতা বলতে আমরা কি বুঝি। তোমরা যখন তোমাদের পৌরনীতি বইয়ে কোনো অধ্যায় সম্পর্কে জানতে যাবে তখন দেখবে যে অসংখ্য মানুষ একটা টার্মের অসংখ্য ডেফিনিশন দিয়ে রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এতগুলো ডেফিনিশন মনে রাখবো কিভাবে, কিংবা এতগুলো ডেফিনিশন কি মনে রাখা সম্ভব, অথবা এতগুলো ডেফিনিশন কি আসলে মনে রাখা দরকার কিনা? সবগুলো প্রশ্নের উত্তর আশা করি এই লাইভ ক্লাসটাতে পাবে। তার আগে প্রথমে একটা ছোট্ট ট্রিক তোমাদের শেখাই। সেটা হচ্ছে আমি তোমাদের আজকে এমনভাবে শেখাবো যাতে করে কিনা তোমাদের সংজ্ঞাগুলো আর মুখস্থ করে রাখতে না হয়, বরঞ্চ তোমরা শুধুমাত্র এখন থেকে যেটা মনে রাখবে সেটা হচ্ছে অধ্যাপক লাস্কি যখন নাগরিকতা সম্পর্কে কিছু বলেছেন বা কোনো সংজ্ঞা দিয়েছেন তখন তিনি আসলে কিসের কথা বলেছেন? তিনি কথা বলেছেন সার্বজনীন কল্যাণের কথা। এখন প্রশ্ন হচ্ছে সার্বজনীন কল্যাণটা কি? সার্বজনীন কল্যাণ হচ্ছে সকলের কল্যাণ। তাহলে ব্যাপারটি কি এরকম, যখন নাগরিক কোনো একটা ডিসিশন নেয় বা নাগরিক কোনো একটা কর্তব্য পালন করে কিংবা কোনো একটা অধিকার ভোগ করতে চায় তখন কি সে সকলের কল্যাণের কথা ভাবে? এমনটাকে আসলে ভাবা সম্ভব? একেবারে সহজ করে যদি বলি, মনে করো তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। এখন তুমি ব্যবসায় লাভ করার জন্য এমন বিজনেস স্ট্র্যাটেজি গ্রহণ করলে যার কারণে তোমার প্রতিদ্বন্দ্বী যে ব্যবসায়ী সংগঠন আছে তারা মার খেয়ে গেল, তাহলে এটা কি একটা নাগরিকতার মধ্যে আসে? আচ্ছা,
তখন ব্যাপারটা দ্বারা এরকম যে সার্বজনীন এই ব্যাপারটা দিয়ে একেবারে যে সকলের সেটা বোঝায় না, বরঞ্চ সার্বজনীন দিয়ে বোঝায় এই ক্ষেত্রে গ্রেটার গুডের কথা। অর্থাৎ বেশিরভাগ মানুষের যে ব্যাপারটাতে ভালো হবে সেটাই হচ্ছে সার্বজনীনতা। তার মানে তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন চালাতে যাবে, তোমার বিজনেস এথিক্স এমন হওয়া লাগবে যাতে করে তোমার যারা কনজিউমার বা তোমার যারা ভোক্তা তারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এই জিনিসটি তখন সার্বজনীন একটা কল্যাণ হবে। এখন নাগরিকতার সাথে এই সার্বজনীন কল্যাণের সম্পর্ক অধ্যাপক লাস্কি কি দেখাচ্ছেন? তিনি বলছেন এটা সার্বজনীন কল্যাণ সম্পর্কিত এক ধরনের জ্ঞান যেটা ব্যক্তির লব্ধ বিচার বুদ্ধির প্রয়োগ। অর্থাৎ একজন ব্যক্তি যেটা অর্জন করে বা একজন ব্যক্তি যেটা পায়। আশা করি সবার কাছে এটা পরিষ্কার। কারো কাছে যদি অধ্যাপক লাস্কির এই সংজ্ঞাটা নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদেরকে লিখে জানাতে পারো। তার পাশাপাশি কমেন্টে ঝটপট লিখে জানাও অধ্যাপক লাস্কির সম্পূর্ণ সংজ্ঞাটা কি। আমরা কিছু কমেন্ট পড়ে আসি। নিলয় হাসান জয়েন করেছে বাড্ডা থেকে, সাব্বির হোসেন আজর জয়েন করেছে কেরানীগঞ্জ থেকে, ইমরুল হাসান ঈশান দেখছে আমাদেরকে, সুজন বলছে গুড, খুব ভালো লাগছে। নিশাত ইয়াসমিন আজকে কি কি ক্লাস আছে এটা অলরেডি বলেছি, আমাদের গ্রুপের কভার ফটোতে তোমরা পেয়ে যাবে। সুজনের ভালো লাগছে। নিহাল জয়েন করেছে লাইভ ভিডিওটাতে। তার পাশাপাশি আরো জয়েন করেছে রোহান, আরো জয়েন করেছে হচ্ছে সাকিব। সানি বলছে ঢাকা থেকে, শান্তিনগর থেকে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আসি। এখন তোমরা কিন্তু কমেন্টে লিখে জানাবে যে অধ্যাপক লাস্কি এই সংজ্ঞানটা কিভাবে দিয়েছেন বা নাগরিকতা সম্পর্কে অধ্যাপক লাস্কির বক্তব্যটা কি। তারপর এরপর কেলসন বলছেন কি? কেলসন নাগরিকতা সম্পর্কে বলছেন যে নাগরিকতা হচ্ছে একটা স্টেটাস বা একটা পদমর্যাদা। তার মানে কেলসন নাগরিকতাকে ট্যাগ করছেন বা ডিফাইন করছেন স্টেটাস দ্বারা। এই স্টেটাসটা কি? স্টেটাসটা হচ্ছে রাষ্ট্রের সদস্য হিসেবে তুমি কোন কোন জিনিস ভোগ করতে পারো কিংবা রাষ্ট্রের প্রতি তোমার কোন কোন কর্তব্য রয়েছে, এই যে কাজগুলো সেগুলো বোঝার যে জ্ঞানটা সেটাই হচ্ছে একটা স্টেটাস। অর্থাৎ একটা ট্যাগ যে তুমি এই রাষ্ট্রের নাগরিক, তুমি বাংলাদেশের নাগরিক কিংবা তুমি আমেরিকার নাগরিক কিংবা তুমি কানাডার সিটিজেন। এই কথাটাই বলছেন অধ্যাপক কেলসন। আশা করি তোমাদের কাছে এই ব্যাপারটা পরিষ্কার হয়েছে। যেটা বলছিলাম যে আমরা আসলে সংজ্ঞাগুলো মনে রাখবো কিভাবে, এটা তো অনেক বড় একটা সমস্যা, তাই না? আমি যেভাবে সংজ্ঞা মনে রাখি সেটা হচ্ছে আমি অধ্যাপক লাস্কি কিংবা অধ্যাপক কেলসনের যখন কোনো সংজ্ঞা পড়ি আমি প্রথমেই এর থেকে নির্ধারণ করি যে শব্দগুচ্ছগুলো আমার এই সংজ্ঞাটা মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ। যেমন এইখানে সার্বজনীন কল্যাণের কথা বলছেন অধ্যাপক লাস্কি, এইটা তার নাগরিকতার সংজ্ঞার একটা গুরুত্বপূর্ণ জায়গা। তারপর ব্যক্তির লব্ধ বিচার বুদ্ধির প্রয়োগ, অর্থাৎ ব্যক্তি যা কিছু বুঝতে পারছে সেটা সে প্রয়োগ করতে পারছে কিনা, এটাই হচ্ছে অধ্যাপক লাস্কির সংজ্ঞাটা। তারপর কেলসন একটা স্টেটাসের কথা বলছেন এবং সেই স্টেটাসটা কিন্তু পরিবারের সদস্য হিসেবে না কিংবা সমাজের সদস্য হিসেবে না, বরঞ্চ এই স্টেটাসটা হচ্ছে রাষ্ট্রের সদস্য হিসেবে। যখন এই ধরনের কোন স্টেটাস কেউ পায় তখনই আমরা তাকে একটা রাষ্ট্রের নাগরিক বলতে পারি। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তোমরা এটা আমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবে যে রোহিঙ্গাদেরকে কেন স্টেটলেস বলা হয় কিংবা রোহিঙ্গাদেরকে কেন নাগরিকতাবিহীন বলা হয়। তোমরা ঝটপট এটা আমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। আমরা এর পরে যে টপিকটা কভার করব সেটা হচ্ছে নাগরিকের অধিকার কিংবা অধিকার কি। আর তোমাদের যদি নাগরিকতা সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে সেটিও তোমরা আমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে এখনই লিখে জানাও। আচ্ছা, এখন দেখি কে কি কমেন্ট করেছে। তুরাব জয়েন করেছে ভিডিওটাতে, নোমান দেখছে ভিডিওটা, মহিউদ্দিন মোহন দেখছে, মার্জুক ঐশ্বর্য দেখছে ভিডিওটা, নবাবগঞ্জ থেকে জয়েন করেছে প্রিন্স, শাহিন বলছে ভাই আমার বাসা কুমিল্লা, ফারিয়া দেখছে ভিডিওটা, আদিবা বিন সুমাইয়া অনেক ভালো হচ্ছে ভাইয়া ক্লাসটা। ঠিক আছে,
আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে অধিকার। আসো দেখা যাক অধিকার সম্পর্কে কে কি বলেছেন। অধিকার অনেক রকম হতে পারে। এই ভিডিওতে আমরা অধিকারকে কোন সমাজবিজ্ঞানী কিংবা কোন তাত্ত্বিক কিভাবে সংজ্ঞায়িত করেছেন সেটি সম্পর্কে জানবো। আসো তাহলে সেটি দেখি। অধ্যাপক লাস্কি আর অধ্যাপক টি.এইচ. গ্রিন কি বলেছেন। আগেই বলেছি আমরা একেবারে যে সকল সংজ্ঞা রয়েছে সেগুলো হুবহু মুখস্থ করার চেষ্টা করব না, বরঞ্চ সেগুলোর যে ইম্পর্টেন্ট টার্মগুলো সেই টার্মগুলো মনে রাখার চেষ্টা করব। তাহলে আসো দেখা যাক যে লাস্কি অধিকার সম্পর্কে কি বলেছেন। আর তোমরা কিন্তু কমেন্টে লিখে জানাবে যে রোহিঙ্গাদেরকে কেন এই মুহূর্তে স্টেটলেস বলা হচ্ছে। অধ্যাপক লাস্কি বলছেন যে অধিকার সমাজ ভিত্তিক। তার মানে কি? তার মানে হচ্ছে অধিকার সমাজ টু সমাজ বা সোসাইটি টু সোসাইটি ভ্যারি করতে পারে, বা অধিকার আসলে পরিবর্তনশীল। এই ব্যাপারটা কেমন? আসো এটা বুঝাই। বিভিন্ন সমাজে আসলে অধিকারের স্বরূপগুলো বিভিন্ন হয়, কিংবা এক একটা সমাজের মানুষজন আসলে এক এক রকমের অধিকার ভোগ করে। যেমন উদাহরণ দিয়ে যদি তোমাদেরকে বোঝাই তাহলে বলতে হয় আমেরিকায় আগ্নেয়াস্ত্র বহনের একটা অধিকার সেখানকার নাগরিকরা ভোগ করে। একই রকম অধিকার কিন্তু বাংলাদেশে কিংবা ভারতে মানুষ ভোগ করতে পারে না। অর্থাৎ এখান থেকে যেটা বোঝা যাচ্ছে অধ্যাপক লাস্কি যে কথাটা বলছেন অধিকার হয় সমাজ ভিত্তিক বা অধিকার সমাজ নিরপেক্ষ নয়। তার মানে হচ্ছে অধিকার এমন কিছু নয় যেটা সকল সমাজের সকলের জন্য অ্যাপ্লিকেবল, আনলেস সেটা হিউম্যান রাইটস হওয়া ছাড়া। তার মানে আমরা যেটা বুঝলাম যে অধিকার পরিবর্তনশীল এবং একই সাথে অধিকার কিন্তু গতিশীল বটে। অর্থাৎ অধিকারগুলো সমাজের পরিবর্তনের সাথে খুব দ্রুত পরিবর্তিত হয়। এরপর প্রফেসর টি.এইচ. গ্রিন কি বলছেন অধিকার সম্পর্কে, আসো সেটি সম্পর্কে জানা যাক। তার আগে দেখি কেউ কোনো কমেন্ট করেছে কিনা বা কারো কোনো প্রশ্ন আছে কিনা। জারিফ জয়েন করেছে, রোহান আজিম জয়েন করেছে, শিফানুর রহমান জয়েন করেছে আমাদের ভিডিওটাতে। তোমরা এটা একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দাও, আর তোমাদের টাইম লাইনেও থাকুক, তাহলে তোমরা পরবর্তীতে ভিডিওটা আবার দেখতে পারবে। আচ্ছা, তারপরে নিশাত ইয়াসমিন জয়েন করেছে। রিতিতা ইসলাম তার ফ্রেন্ড মাহেরা তাসফিকে মেনশন করে বলছে যে এগুলো কি পারে কিনা সে। আশা করি না পারলেও এটার পর সে পারবে এই ক্লাসটার পর। রিদিতা ইসলাম নিজেও জয়েন করেছে ক্লাসটাতে। আচ্ছা, এরপরে টি.এইচ. গ্রিন কি বলছেন অধিকার সম্পর্কে, আসো সেটি সম্পর্কে আমরা দেখি। টি.এইচ. গ্রিন অধিকার সম্পর্কে বলছেন এটা হচ্ছে আউটার কন্ডিশনস এবং এটা হচ্ছে ইনার ডেভেলপমেন্টের সাথে জড়িত। তার মানে শর্তগুলো, কিছু শর্ত থাকবে যেই শর্তগুলো হবে বাহ্যিক, আর তার ফলে যে ডেভেলপমেন্ট বা যে মানসিকতার বিকাশ হবে সেটা হবে অভ্যন্তরীণ, বা সেই যে উন্নয়নটি সেটি হবে আত্মিক উন্নয়ন। তার মানে টি.এইচ. গ্রিন কিন্তু দুটো জিনিসের একটা কম্বিনেশন দেখাচ্ছেন, একটা হচ্ছে আউটার কন্ডিশনস আর একটা হচ্ছে ইনার ডেভেলপমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যে আমাদের বইয়ে তো অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে, সবগুলো সংজ্ঞা কি মনে রাখতে হবে? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরও দিব বলেছিলাম। তার উত্তরটা হচ্ছে এরকম, আসলে সবগুলো সংজ্ঞা মনে রাখতে হলেও তোমাদের পক্ষে সবগুলো সংজ্ঞা মনে রাখা সম্ভব নয়। এই জন্য তোমরা যেটা করবে প্রতিটা টপিকে অ্যাটলিস্ট 2টা করে সংজ্ঞা পুরোপুরি মনে রাখার চেষ্টা করবে, আর পাশাপাশি অন্যান্য তাত্ত্বিক কে কিভাবে ব্যাপারটাকে ডিফাইন করেছেন সেই জিনিসটা মনে রাখবে। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, মনে করো একটা টপিকে 5 জন তাত্ত্বিকের সংজ্ঞা তোমাদের বইতে দেওয়া আছে, তুমি 2টা তাত্ত্বিকের ডেফিনেশন শিখলে বা মনে রাখলে, তার পাশাপাশি আরেকটা জিনিস করতে হবে, একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি কোনো তাত্ত্বিক এমন কোনো একটা ডেফিনেশন দেন যে ডেফিনেশনের টার্মগুলো বা যে ডেফিনেশনের যে স্টেটাসগুলো ট্যাগগুলো অন্যান্য যে তাত্ত্বিকদের সংজ্ঞা আছে সেগুলোর সাথে মিলছে না, অর্থাৎ একটুখানি আলাদা, একটুখানি ব্যতিক্রম। যেমন আমরা একটু পরে যখন হবসনের সংজ্ঞা পড়বো তখন দেখব এই সকল তাত্ত্বিকদের যে সকল তাত্ত্বিক সংজ্ঞা আছে এগুলো একটু মনে রাখতে হবে, কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে। আশা করি অধিকার কি এই ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার। কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদেরকে লিখে জানাও যে তোমাদের কি প্রশ্ন আছে অধিকার সম্পর্কে। দেখি কে কে জয়েন করেছে। শাহিন বলছে ভাই দ্বিতীয় পত্র ক্লাস কবে করবেন? দ্বিতীয় পত্র আগামীকালই ক্লাস হবে, আশা করি আজকের মধ্যেই তোমরা শিডিউল এবং রুটিনটা পেয়ে যাবে। মাহেরা তাসফি বলছে অনেক সুন্দর ক্লাস হচ্ছে। তাওকির সাকিব জয়েন করেছে।
মাহেরা তাসফি অনেক উপকৃত হচ্ছে। ফাইয়াজ খালিদ জয়েন করেছে দেশের বাইরে থেকে। ফারহানা ফারহা লজিকের ক্লাস চেয়েছে, হ্যাঁ এটাও হবে। আচ্ছা, নিলয় হাসান জয়েন করেছে ঢাকা থেকে। এর পরবর্তী টপিক, তোমাদের কিন্তু অধিকার নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই এটি আমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। অর্থাৎ আমরা নাগরিকতা সম্পর্কে জানলাম, আমরা অধিকার সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো অধিকারের বৈশিষ্ট্য সম্পর্কে। আচ্ছা, অধিকারের বৈশিষ্ট্য জিনিসটা কি? অধিকারের বৈশিষ্ট্য বা যে কোনো টার্মে যখন আমরা বৈশিষ্ট্য জানতে যাই তখন আমরা ওই টার্মটাকেই মূলত আরো বিস্তৃতভাবে ডিফাইন করি। তার মানে অধিকারের বৈশিষ্ট্য সম্পর্কে যখন আমরা জানতে যাচ্ছি তখন আমরা জানবো যে অধিকার কখন কখন প্রতিফলিত হয় কিংবা কোন কোন জিনিসকে আমরা অধিকার বলতে পারি। অর্থাৎ এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলোকে কিন্তু আমরা প্যারামিটার হিসেবে চিহ্নিত করতে পারি। আসো দেখা যাক কি কি আমাদের বৈশিষ্ট্য রয়েছে অধিকারের। অধিকারের বৈশিষ্ট্য হচ্ছে অধিকার সার্বজনীন হয়। এখন আগেই একটা কথা আমরা পড়েছি, সেটা হচ্ছে অধিকার যদি সার্বজনীন হয় তাহলে আমেরিকা এবং বাংলাদেশের মানুষের যে সিভিল রাইটস গুলা এগুলা সমান না কেন? এই ব্যাপারটা কিন্তু তোমাদের আজকের এই ক্লাস থেকে বোঝা খুব গুরুত্বপূর্ণ। এইখানে যে সার্বজনীন বলা হচ্ছে, এই সার্বজনীন মানে এমন না যে পুরো পৃথিবীর সকল মানুষের জন্য সমান। তার মানে হচ্ছে একটা সমাজের জন্য সার্বজনীন। তার মানে এই সার্বজনীনটা আসলে রাষ্ট্রভেদে, অর্থাৎ একটা রাষ্ট্রের সবাই এই সমান অধিকারটা পেয়ে থাকে। এই জিনিসটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। কারো যদি তারপরে কোনো কনফিউশন থাকে সেটি তোমরা আমাদেরকে লিখে জানাও এই ভিডিওর কমেন্ট সেকশনে। তারপর অধিকারের আর কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো তোমরা কিন্তু আমাদেরকে ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। আমি দেখি তোমরা কে কে অলরেডি জানো অধিকারের বৈশিষ্ট্যগুলো কি কি। আর আমি কমেন্ট পড়ে আসি একটু। নিলয় হাসান বাড্ডা থেকে দেখছে ভিডিওটা। ইমরুল হাসান ঈশান জয়েন করেছে। তোমরা কিন্তু শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও যে আমরা কি সম্পর্কে জানছি। সুমাইয়ার অনেক ভালো লাগছে ক্লাসটা, সুমাইয়াকে ধন্যবাদ। ফারিয়া বলছে ঢাকা থেকে আছি ভাইয়া। আচ্ছা, জাহেদ আমাদের যে প্রশ্নটা সেটার উত্তর দিয়েছে, সেটা হচ্ছে যে মিয়ানমার তাদের নাগরিকদের স্বীকৃতি দেয়নি, অর্থাৎ রোহিঙ্গাদেরকে স্বীকৃতি দেয়নি, তাদেরকে নৃগোষ্ঠীর তালিকায় স্থান দেয়নি। এই কারণে এই মুহূর্তে রোহিঙ্গারা আসলে একটা স্টেটলেস অবস্থা পার করছে, কিংবা তারা কোনো দেশের নাগরিক হিসেবে সম্মানটা পাচ্ছে না। আচ্ছা, এখন আমরা অধিকারের বৈশিষ্ট্য কি সেটাও জানলাম। এরপর আমরা জানবো একটা গুরুত্বপূর্ণ টপিকে, সেটা হচ্ছে অধিকারের শ্রেণী বা অধিকারকে কয় ভাগে ভাগ করা যায়। অধিকারকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নৈতিক অধিকার, আরেকটা হচ্ছে আইনগত অধিকার। আসো প্রথমে আমরা জানি নৈতিক অধিকার জিনিসটা কি। নৈতিক অধিকার হচ্ছে রাষ্ট্রের সদস্য হিসেবে কিংবা সমাজের সদস্য হিসেবে আমার যে সকল ওয়েলফেয়ারের অধিকার আমি ভোগ করার কথা চিন্তা করি কিংবা ভোগ করার অধিকারের কথা, সেগুলোই আসলে নৈতিক অধিকার। যেমন একজন অসহায় মানুষকে তার যে সাহায্য পাওয়ার একটা ইচ্ছা আছে, এই ইচ্ছাটাকে আমরা বলতে পারি তার নৈতিক একটা অধিকার। তার পাশাপাশি এই যে অসহায় মানুষ, তার এই নৈতিক যে অধিকারটা রয়েছে সেটা কিন্তু অর্থনৈতিক হতে পারে, আবার কখনো কখনো সেটা কিন্তু আইনিও হতে পারে। আইনি কিরকম? তার মানে আমরা তো বলছিলাম যে আইনগত আলাদা একটা অধিকার, তো আইনগত অধিকারটা কি নৈতিক অধিকার হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে। মনে করো এমন একজন মানুষ যার আসলে ভিকটিম হওয়ার পরে, কোনো একটা অপরাধ কর্মের ভিকটিম হওয়ার পরে তার আসলে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সামর্থ্যটি নেই। এমন সময় গভর্নমেন্ট কিন্তু বা সরকার কিন্তু নিজে থেকে প্রসিকিউশন নিয়োগ করে, অর্থাৎ নিজ থেকেই রাষ্ট্রপক্ষের কৌশলী বা রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ করে তার এই মামলাটি পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। এই যে একজন রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসেবে, একজন অসহায় মানুষ হিসেবে তার যে অধিকারটি আইনি সহায়তা পাওয়ার, এটাই কিন্তু এক ক্ষেত্রে নৈতিক অধিকার। তারপর
এরপর আমরা জানবো আইনগত অধিকার সম্পর্কে। নৈতিক অধিকার সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কারো যদি কোনো কিছু জানানোর থাকে অন্য বন্ধুদেরকে, তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। আমি একটু কমেন্ট পড়ে দেখি কে কি জানাচ্ছ। নিশাত ইয়াসমিন বলছে রুটিন পেয়ে গেছি। সম্রাট বলছে ভাইয়া নাগরিক হবার যোগ্যতা কি? বাংলাদেশে আসলে নাগরিক হবার যোগ্যতা বিভিন্ন রকম রয়েছে। একটা যোগ্যতা হচ্ছে বাংলাদেশে জন্মসূত্রে আপনি নাগরিক হতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে যদি আপনি বাংলাদেশি কোনো নাগরিককে বিয়ে করেন তাহলে আপনি বাংলাদেশের নাগরিক হতে পারেন। তবে এক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী রোহিঙ্গা কোনো নারী বা পুরুষকে বিয়ে করা বাংলাদেশিদের জন্য আইনত নিষিদ্ধ। তাই কোনো রোহিঙ্গা পুরুষ বা নারী যদি কোনো বাংলাদেশিকে বিয়ে করে তারপরও তিনি কোনোভাবেই বাংলাদেশের নাগরিক হতে পারবেন না যতদিন পর্যন্ত না রাষ্ট্র তাকে নাগরিকের স্বীকৃতি দেয়। আশা করি সম্রাটের প্রশ্নের উত্তরটি সম্রাট পেয়ে গেছে। তানভীর আহমেদ বলছে যে রোহিঙ্গারা নাগরিক নয় কারণ তারা দেশের জনগণ নয়। প্রিন্স নবাবগঞ্জ থেকে জয়েন করেছে। নিহাল বলছে স্যার আমার কিছু কোশ্চেন ছিল, করবো। হ্যাঁ অবশ্যই। তারপরে আমাদের সাথে জয়েন করেছে সুজন, সুজনের ক্লাসটা ভালো লাগছে। আদিব বিন সুমাইয়া জয়েন করেছে দিনাজপুর থেকে। নিলয় হাসান বাড্ডা থেকে। আচ্ছা ঠিক আছে। তারপর ফারহান রহমান দেখছে ক্লাসটা। মির্জা সাকি, শহীদ চৌধুরী আমাদের সাথে জয়েন করেছে। রিশা মুনতাহা আপু বলছে ভাই আপনার হ্যান্ডরাইটিং সুন্দর করলেন কিভাবে আমাকে বলেন। এটা অলরেডি গতকালকের ক্লাসে একবার বলা হয়েছে। শিমু বলছে পুরান ঢাকা থেকে। আচ্ছা ঠিক আছে। এখন আমরা এই যে আইনগত অধিকার রয়েছে সে আইনগত অধিকারের কয়েকটা শ্রেণী বিভাগ সম্পর্কে জানি। আইনগত অধিকারকে কয়েক ভাগে ভাগ করা যায়, সেগুলো কি রকম? একটা হচ্ছে সামাজিক, একটা হচ্ছে অর্থনৈতিক, একটা হচ্ছে রাজনৈতিক, একটা সাংস্কৃতিক আর একটা ধর্মীয়। তার পাশাপাশি ব্যক্তিগত অধিকারকেও আমরা কিন্তু আইনগত অধিকার বলতে পারি। আসুন দেখা যাক সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় যে আইনগত অধিকারগুলো রয়েছে সেগুলো কিরকম। সামাজিক অধিকার হচ্ছে সমাজে তুমি সুস্থভাবে সকলের সাথে মিলেমিশে সৌহার্দ্যপূর্ণভাবে চলতে পারবে এবং কেউ তোমাকে আলাদা কোনো ধরনের ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারবে না। কেউ মনে করো তোমার বাসার পাশে এসে উচ্চস্বরে গান বাজাতে পারবে না, এমনটাই হচ্ছে আইনত তোমার সামাজিক অধিকার। আর যদি কেউ এমন করে যে মনে করো বিয়ের বা হলুদের প্রোগ্রামে অনেক জোরে জোরে গান বাজাচ্ছে আর পরদিন তোমার পরীক্ষা, তুমি পড়তে পারছো না, তখন তোমার কিন্তু এই আইনত অধিকারটি আছে। সেটা হচ্ছে তুমি 999-এ কল করলে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এসে তোমার যে সামাজিক অধিকারটি রয়েছে নির্বিঘ্নে জীবনযাপন করার, সেই জীবনযাপন করার অধিকারটি তোমাকে দান করবে। তারপর আইনগত অর্থনৈতিক অধিকারটি কি, এটি একটু বোঝা দরকার। আইনগত অর্থনৈতিক অধিকার হচ্ছে আমার অর্থনৈতিক কোনো চুক্তি সম্পাদন করার অধিকার, আবার যোগ্যতা থাকলে সেই যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার অধিকার। তার পাশাপাশি মনে করো চাকরি পেলাম কিন্তু আমার যে মালিক কিংবা আমার যে বস সে আমাকে ঠিকঠাক মতো বেতন দিচ্ছে না, তখনও তুমি কিন্তু আইনত একটা অধিকার পাও কন্ট্রাক্ট অনুযায়ী যে তোমাকে ঠিকঠাক মতো বেতন দিতে হবে। এই যে ন্যায্য একটা মজুরি পাওয়ার অধিকার, এটাও কিন্তু তোমার আইনত অর্থনৈতিক অধিকার। তারপর আইনত তোমার রাজনৈতিক অধিকার কি? আইনত তোমার রাজনৈতিক অধিকার হচ্ছে তুমি চাইলে সভা সমাবেশ করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সভা সমাবেশ যদি আমি করতে পারি তাহলে করোনার দিনগুলোতে কেন সভা সমাবেশ করতে দেওয়া হয়নি? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর হচ্ছে সভা সমাবেশ এইটার একটা পারমিশন নিতে হয় যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে। যেমন ঢাকা শহরে যদি কেউ কোনো সভা সমাবেশ করতে যায় তখন দেখা যায় যে ডিএমপির কাছ থেকে অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে এটার অনুমতিটা নিতে হয়। সো এই অনুমতি দেওয়ার সময় কর্তৃপক্ষ বিবেচনা করেন যে এই যে সভা সমাবেশ তুমি আয়োজন করতে যাচ্ছ সেটা কোনোভাবেই জনশৃঙ্খলা অবনতি ঘটায় কিনা কিংবা সেটা কোনোভাবেই মানুষজনের নিরাপত্তার সাথে সাংঘর্ষিক কিনা। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম করোনার সময় যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিংটা খুব গুরুত্বপূর্ণ, তখন যদি এই ধরনের কোনো সভা সমাবেশ করা হয় সেটা জননিরাপত্তার জন্য অত্যন্ত হানিকর। এই কারণে ডিএমপি করোনার সময়গুলোতে এই সভা সমাবেশের পারমিশন দেয় না। তার পাশাপাশি রাজনৈতিক অধিকার হচ্ছে তুমি ভোট দিতে পারবে, আবার
তোমার যদি যোগ্যতা থাকে তুমি ভোটে নির্বাচিত হতে পারবে। তারপর সাংস্কৃতিক আর ধর্মীয় আইনত অধিকারটি কি? সাংস্কৃতিক অধিকারটা কি? মনে করো ফেসবুকে কেউ লাইভে এসে যদি নাচানাচি করে মধ্যরাতে, এটা কি তার সাংস্কৃতিক অধিকার? এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা ডিলেমা আছে যে আচ্ছা, লাইভে যদি কেউ এসে রাত বিরাতে নাচানাচি করে তখন কি সেটা তার সাংস্কৃতিক অধিকার কিনা, কিংবা আইনত সেটা করতে পারে কিনা, এটার উত্তরটাও দিচ্ছি। সেটা হচ্ছে সাংস্কৃতিক সেই সকল অধিকারই আইনত রাষ্ট্র তোমাকে দিতে বাধ্য, যে অধিকারগুলো রাষ্ট্র তোমাকে এ কারণে দিবে যা আমাদের দেশের কিংবা রাষ্ট্রের যে ওভারঅল মেজরিটি সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির সাথে সাংঘর্ষিক না। অর্থাৎ কেউ যদি এমনভাবে নাচানাচি করে যেটা কিনা আমাদের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক, রাষ্ট্র কিন্তু সেখানে তাকে বাধা দিতে চাইতে পারে। অর্থাৎ রাষ্ট্র তখনই আইনগতভাবে তোমাকে এই সংস্কৃতিটা পালনের অধিকার দিবে যখন কিনা তুমি 18+ কোনো কাজ করছো না, কিংবা যখন কিনা তুমি রাষ্ট্রের সাংস্কৃতিক যে আবহ রয়েছে সেটিকে কোনোভাবে ক্ষুণ্ণ করছো না। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে লিখে জানাতে পারো। দেখি কে কি কমেন্ট করেছে। রায়া জয়েন করেছে আমাদের সাথে, ক্লাসটাতে জয়েন করেছে মাহা, আফরিদা বিনতে আলম তান্নি জয়েন করেছে, মারুফ মোজাম্মেল দেখছে ক্লাসটা, তাওকির সাকিব জয়েন করেছে ক্লাসে। জাহেদ বলছে আমি উহান থেকে, জাহেদের জন্য শুভকামনা, সুস্থ থাকার জন্য প্রত্যাশা রইল। আচ্ছা, নাফিউর রহমান দেখছে ক্লাসটা, গাজী ইরশাদ প্রীতিও ক্লাসটা দেখছে। ঠিক আছে, তারপর আমরা কথা বলবো ধর্মীয় অধিকার নিয়ে। একই রকমই কিন্তু ব্যাপারটা সাংস্কৃতিক অধিকারের সাথে, সেটা হচ্ছে ধর্ম পালনে প্রকাশে বা প্রচারে রাষ্ট্র তোমাকে ততক্ষণ পর্যন্ত বাধা দিবে না যতক্ষণ পর্যন্ত না সেটা রাষ্ট্রে অবস্থানরত কিংবা রাষ্ট্রের কোনো নাগরিকের কোনো ধরনের কোনো আবেগকে আঘাতপ্রাপ্ত করছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না তুমি রাষ্ট্রের এই ধর্ম পালনের যে পরিবেশটি রয়েছে সেই পরিবেশটি ক্ষুণ্ণ করছো না, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র তোমাকে স্বাধীনভাবে তোমার ধর্মটি পালন করতে দিবে। আশা করি তোমাদের সকলের কাছে পরিষ্কার। আর তোমাদের যদি অধিকারের শ্রেণী বিভাগ নিয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই সেটি আমাদেরকে লিখে জানাও ভিডিওটির কমেন্ট সেকশনে। তাহলে এই হলো অধিকারের শ্রেণী। তারপর আমরা জানবো বাংলাদেশের নাগরিকদের জন্য একটা গুরুত্বপূর্ণ অধিকার সম্পর্কে, আর অধিকারটা হচ্ছে তথ্য অধিকার। আচ্ছা, প্রশ্ন হচ্ছে তথ্য কি একটা অধিকার হতে পারে? হ্যাঁ, তথ্যরা একটা অধিকার হতে পারে। কেন তথ্য একটা অধিকার হতে পারে সেটি একটু বলি। কারণটা হচ্ছে তথ্য এমন একটা জিনিস যেটি দিয়ে তুমি অনেক কিছু করতে পারো। যেমন মনে করো তোমার পরীক্ষায় ভালো করার জন্য আসলে কি দরকার, একটা ভালো প্রিপারেশন নেওয়া দরকার। এই যে প্রিপারেশন পুরো জিনিসটাই কিন্তু আসলে তথ্য। কিংবা তোমার মনে করো একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন ফার্মে তুমি কাজ করছো, সেই বিল্ডিং এর কনস্ট্রাকশন ফার্ম যখন কোথাও কাজ নেওয়ার জন্য টেন্ডার পত্র জমা দেয়, পুরো ব্যাপারটাই কিন্তু একটা তথ্য। অর্থাৎ এই তথ্যটা কিন্তু অনেক গোপনীয়। আবার একই সাথে সাথে রাষ্ট্র যখন তার কর্মকাণ্ডগুলো পরিচালনা করে, রাষ্ট্র কিন্তু এ ধরনের অসংখ্য তথ্য নিয়ে আদান প্রদান করে বা তথ্য নিয়ে কাজ করে। তার মধ্যে কিছু কিছু তথ্য আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী রাষ্ট্রের কাছে চাইতে পারি। সেগুলো কি রকম আসো আমরা বলছি। তবে তার আগে আমরা জানি যে এই যে তথ্য অধিকার আইনটি রয়েছে, এই তথ্য অধিকার আইনটা কেন আসলে বলবৎ করা হয়েছে, কিংবা এই তথ্য অধিকার আইনের এক্সক্লুসিভিটিটা কিরকম। বাংলাদেশের সংবিধান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমরা পরবর্তী ক্লাসগুলোতে যখন সিভিক্স সেকেন্ড পেপার পড়বো বা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র পড়বো, তখন আমরা বিস্তারিতভাবে বাংলাদেশের সংবিধান নিয়ে জানবো। তবে আজকে বাংলাদেশের সংবিধানের একটা ছোট্ট ফিচার বলি, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের যে সকল নাগরিক রয়েছে তাদেরকে চিন্তার ও মত প্রকাশের স্বাধীনতা প্রদান করতে বদ্ধপরিকর, বা এটাকে রাষ্ট্র একটা অধিকার হিসেবে বিবেচনা করে সংবিধান অনুযায়ী। এই কারণেই
তোমার চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার সাথে গুরুত্বপূর্ণভাবে লিঙ্কড হচ্ছে তথ্য। অর্থাৎ কোনো জায়গায় সরকারি কোনো কাজে দুর্নীতি হচ্ছে কিনা, কিংবা কোনো টেন্ডার যে পাচ্ছে আদৌ সেই ডিজার্ভ করে কিনা, এই ব্যাপারগুলো জানতে হলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তথ্য। এই কারণেই তথ্য অধিকার আইন 2009 রাষ্ট্রের নাগরিকদের সুবিধার্থে পাশ করা হয়েছে। এটার কয়েকটা ধারা আছে, সেই ধারাগুলো আমরা একটু জেনে নেই, কারণ এই ধারাগুলো মনে রাখা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তবে তার আগে কমেন্টে দেখি কে কি কমেন্ট করে জানাচ্ছ, কারো কোনো সমস্যা বা প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আরাফ আরাশ খান বলেছে যদি আমার ইনফরমেশন রাইট না দেওয়া হয় তবে ল কি? মোশাররফ হোসেন বলেছে 2009। হ্যাঁ। আচ্ছা, আরাফ বলেছে তাকে শাবাব বলতে। শাবাব বলছে মিরপুর থেকে। শাবাব একাই শতাধিক কমেন্ট করছে, খুবই আগ্রহী ক্লাসটার ব্যাপারে। প্রীতি বলছে হ্যালো ভাইয়া। আচ্ছা, তারপরে আরো অনেকেই কমেন্ট করছে, দেখছি সবার কমেন্টই। ঠিক আছে, আহনাফ আফতাবও আমাদের ভিডিওটাতে জয়েন করেছে। এখন আমরা জানবো এই আইনের কয়েকটা ধারা সম্পর্কে। তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী এবং তথ্য অধিকার আইনের 2009 ধারা 5-এ বলা আছে, এই ধারাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং ধারাগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। 5টা কেন যেন সুন্দর হচ্ছে না। এবার মোটামুটি একটা আমের কাছাকাছি হয়েছে। ধারা 5, তথ্য অধিকার আইন 2009 ধারা 5-এ বলা হচ্ছে তথ্য সংরক্ষণের কথা। এই তথ্য সংরক্ষণ জিনিসটা কি? তথ্য সংরক্ষণ হচ্ছে সরকারি সকল দপ্তর কিংবা অধিদপ্তরগুলো কিংবা সরকারি কর্তৃপক্ষগুলো তাদের যে কাজকর্মের তথ্যগুলো, এই তথ্যগুলো সংরক্ষণ করবে। সংরক্ষণ করবে তারা গ্যাজেট আকারে, সংরক্ষণ করবে তারা ক্যাটালগ করে, বা বলা যায় রেস্টুরেন্টের মেনুর মতো কিন্তু তারা ব্যাপারটাকে সংরক্ষণ করতে পারে। অর্থাৎ প্রতি বছরই বার্ষিকভাবে এই কাজটা তাদের করতে হবে। এই কাজটা করার জন্য তারা তথ্য অধিকার আইন 2009 ধারা 5 অনুযায়ী বাধ্য। অর্থাৎ কেউ তথ্য চাক অথবা তথ্য না চাক, তার জন্য কিন্তু বসে থাকলে সরকারি এই কর্তৃপক্ষগুলো চলবে না, তাদেরকে এই তথ্যগুলো সংরক্ষণ করতে হবে। তারপর তথ্য অধিকার আইন 2009 ধারা 6 কি বলা আছে সেটি আমরা দেখব। তবে তার আগে দেখি কমেন্টে কারো কোনো প্রশ্ন আছে কিনা। শিমু জয়েন করেছে, শিমু জানতে চেয়েছে কেমন আছি। সুচি জয়েন করেছে পটুয়াখালী থেকে। তাহিদ সিয়াম দেখছে। সুমাইয়া ইকোনমিক্সের 4th চ্যাপ্টার পড়তে চেয়েছে। হ্যাঁ, এটি নিয়ে তোমাদের ক্লাস নেওয়া হবে। ঋষাবু তোমাদের ক্লাসটা নিবে। মারুফ ভাই জয়েন করেছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এখন আমরা দেখি ধারা 6 কি বলা আছে। তথ্য অধিকার আইনের ধারা 6-এ বলা আছে তথ্য প্রকাশ সম্পর্কে। আচ্ছা, তথ্য প্রকাশ এই জিনিসটা কি? তার মানে কোন কোন তথ্য প্রকাশ করা যাবে বা কোন কোন তথ্য প্রকাশ করা যাবে না, এই সংক্রান্ত কথা কিন্তু বলা হয়েছে তথ্য অধিকার আইন 2009 6 নম্বর ধারায়। অর্থাৎ তথ্য প্রকাশের ক্ষেত্রে কিছু সরকারি নীতিমালা এখানে প্রণয়ন করা হয়েছে। এই নীতিমালাগুলো নির্ধারিত বা নির্দিষ্ট করে দেয় যে কোন কোন অধিকারগুলো সরকারি কর্তৃপক্ষ আসলে প্রকাশ করতে বাধ্য। আমরা সামনের ধারাগুলোতে জানবো যে কোন কোন অধিকারগুলো আসলে বা কোন কোন তথ্যগুলো সরকারি কর্তৃপক্ষগুলো প্রকাশ করতে বাধ্য না। আসো এরপর আমরা জানি ধারা 7 সম্পর্কে, যেটাতে বলা হচ্ছে যে কোন কোন তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক না। এটি বলা হচ্ছে তথ্য অধিকার আইন 2009 ধারা 7-এ। কিছু কিছু তথ্য আছে যেটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের তথ্যকে আমরা বলে থাকি কনফিডেন্সিয়াল ইনফরমেশন। আবার কিছু কিছু তথ্য আছে যেগুলো গোয়েন্দা সংস্থাগুলো কালেক্ট করে, এগুলো কিন্তু চাইলেই যে কেউ পেতে পারে না। অর্থাৎ ধারা 7 অনুযায়ী এই তথ্যগুলো প্রকাশ করা কোনো কর্তৃপক্ষের জন্যই বাধ্যতামূলক নয়। তার পাশাপাশি এমন কোনো তথ্য যেটা আমাদের রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রগুলোর
যে সম্পর্ক, সেই সম্পর্কের অবনতি ঘটাতে পারে, কিংবা কোনো রাজনৈতিক যে সকল সংস্থা বা সংগঠনগুলো রয়েছে বৈদেশিক, সেগুলোর সাথে আমাদের সম্পর্কের অবনতি ঘটাতে পারে, এই ধরনের কোনো তথ্য আসলে প্রকাশ করার জন্য সরকারি কর্তৃপক্ষগুলো তথ্য অধিকার আইনের ধারা 7 অনুযায়ী বাধ্য না। এরপর আমরা জানবো তথ্য অধিকার আইনের ধারা 8 সম্পর্কে। ধারা 8-এ বলা হচ্ছে এই তথ্যগুলো প্রাপ্তির উপায় কি। অর্থাৎ তথ্য অধিকার আইন 2009 প্রাপ্তির উপায় সম্পর্কে বলা আছে, সেটা আমরা দেখবো। তার আগে দেখি নতুন কে কে আমাদের সাথে জয়েন করলো এবং কে কি কমেন্ট করছে। কমলপুর থেকে শাকিল জয়েন করেছে, সেজান জয়েন করেছে পটুয়াখালী থেকে, শিমু জয়েন করেছে পুরান ঢাকা থেকে, শাবাব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে যে ডেমোক্রেটিক কান্ট্রি কেন অটোক্রেসির দিকে চলে যাচ্ছে ভাইয়া, কেন হাইড করা হয় সবকিছু। আচ্ছা ঠিক আছে, এটার উত্তর আমরা দিব। তারপরে আরো কমেন্ট করেছে মোশাররফ হোসেন, শান্ত কমেন্ট করেছে বরিশাল থেকে, শিমু পৌরনীতি দ্বিতীয় পত্র কবে ক্লাস হবে। আগামীকালই এই ক্লাসটা হবে। তোমরা আমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো যে আগামীকাল পৌরনীতি দ্বিতীয় পত্রের কোন বিষয় সম্পর্কে তোমরা জানতে চাও, তখন আমরা সেটি নিয়ে ক্লাস নিব। আচ্ছা, ধারা 8-এ তথ্য প্রাপ্তির উপায় সম্পর্কে কি বলা আছে। তথ্য প্রাপ্তির উপায় সম্পর্কে বলা আছে যখন কেউ, যে কোনো ব্যক্তি হতে পারে বা যে কোনো সংগঠন হতে পারে, এমন কোনো তথ্য যেটা কিনা তথ্য অধিকার আইন তাকে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, সেটা সরকারি এমন কোনো কর্তৃপক্ষের কাছে চাইবে, তখন সেটা 20 কার্য দিবসের মধ্যে সরকারি কর্তৃপক্ষ তাকে দিতে বাধ্য থাকবে। আর এমন যদি হয় যে মনে করো এমন কোনো তথ্য কেউ চাচ্ছে যে তথ্যটার জন্য আলাদা আলাদা কর্তৃপক্ষ জড়িত, অর্থাৎ হয়তোবা সরকারি 2টা কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয় কিংবা তার পাশাপাশি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে তারা জড়িত, তখন কি হবে, তখন এই 20 কার্য দিবসের বদলে সময়টা নেওয়া যাবে 30 কার্য দিবস। কিন্তু তার চেয়ে যদি লেট হয় কিংবা তার চেয়ে যদি দেরি হয়, তখন এই যে তথ্যটা যিনি চাচ্ছেন তাকে আগেই ব্যাপারটা সম্পর্কে জানাতে হবে। তার পাশাপাশি আরেকটা জিনিস বোঝা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মূল্য নির্ধারণ করতে হবে। তার মানে এই যে সার্ভিসটা তুমি রাষ্ট্রের নাগরিক হিসেবে নিচ্ছ, এটা কিন্তু ফ্রি অফ কস্ট না, এটার একটা খরচ আছে। খরচটা কত টাকা হতে পারে? খরচটা একেবারে মিনিমাম হওয়ার কথা তথ্য অধিকার আইন বলছে, অর্থাৎ একেবারে প্রিন্টিং এর জন্য বা খরচের জন্য যে সকল টাকা পয়সা দরকার ততটুকুই আসলে এটা ফি বাবদ নির্ধারণ করা যাবে। তার অতিরিক্ত নিলে তাকে কিন্তু কারণ দর্শানোর নোটিশ খেতে হবে। অর্থাৎ এক্ষেত্রে সরকারি যে আইনটি রয়েছে সেটি দুর্নীতির সুযোগকে আসলে কোনোভাবে প্রশ্রয় দিচ্ছে না। আশা করি তোমাদের কাছে তথ্য অধিকার আইন 2009 ব্যাপারটি পরিষ্কার। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটি তোমরা আমাদেরকে লিখে জানাও। তাহলে আমরা জেনে ফেললাম তথ্য অধিকার আইন সম্পর্কে। তারপর আমরা জানবো কর্তব্য সম্পর্কে। দেখা যাক কর্তব্য সম্পর্কে কে কি বলছেন। তোমরা আসলে কর্তব্য বলতে কি বুঝো, একটু আমাদেরকে কমেন্টে লিখে জানাও যে কর্তব্য এই কথাটা শুনলেই তোমাদের মাথায় আসলে কি আসে। যে বাসার বাজার করতে হবে কিংবা ছোট বোনকে কোচিং এ নিয়ে যেতে হবে, এগুলো কি তোমাদের কর্তব্য? রাষ্ট্রের নাগরিক হিসেবে তোমাদের কি কোনো কর্তব্য আছে কিনা, কিংবা এখন পর্যন্ত তোমরা কে কোন ধরনের কর্তব্য পালন করছো সেটি তোমরা আমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। আমি একটু কমেন্ট চেক করে আসি। আমাদের সাথে জয়েন করেছে তারিকুল, আমাদের সাথে জয়েন করেছে শাকিল, রুফাইয়াত হোসেন জয়েন করেছে, রায়া দেখছে ভিডিওটা, শাফিন দেখছে, মির্জা সাকি দেখছে, শহীদ চৌধুরী দেখছে ক্লাসটা। ঠিক আছে, তোমরা তোমাদের বন্ধুদেরকে কমেন্ট করে শেয়ার করে জানাতে পারো। আর শিমু একটা কর্তব্য কথা বলছে, সেটা হচ্ছে ভোট প্রদান করা। আশা করি একটাই ভোট দিয়েছো, কারণ একটা ভোট দেওয়াই এক নির্বাচনে তোমার কর্তব্য। এর বেশি ভোট দেওয়া তোমার জন্য আইনত দণ্ডনীয় অপরাধ। তারপর তারিয়ান জামান আমাদেরকে হাই বলছে। ঠিক আছে, আমরা এখন কর্তব্য সম্পর্কে জানি। কর্তব্য সম্পর্কে আমরা 2জন তাত্ত্বিকের বা 2জন প্রফেসরের 2টা কথা জানবো। দেখা যাক সেই 2টা কি।
প্রফেসর আর.সি. আগারওয়াল তিনি কর্তব্য বলতে বোঝাচ্ছেন এক ধরনের অব্লিগেশন বা এক ধরনের বাধ্যবাধকতার কথা। এই বাধ্যবাধকতাটা হচ্ছে সমাজ বা রাষ্ট্রের প্রতি বাধ্যবাধকতা। অর্থাৎ আমি যখন কোনো অধিকার ভোগ করি তখন আমারও কিন্তু কিছু দায়িত্ববোধ জন্মায়, কিছু কর্তব্যবোধ জন্মায়, কিংবা আমারও তখন কিছু আউটপুট দেওয়া থাকে। আমি মনে করো যে পরিবারের ছত্রছায়ায় বেড়ে উঠেছি, সেই পরিবারকে কিন্তু আমারও কিছু দেওয়ার আছে। এই যে একটা আদান প্রদানের সম্পর্ক, এই ক্ষেত্রে প্রদানের যে সম্পর্কটি সেটি হচ্ছে কর্তব্য। এরপর প্রফেসর হবহাউস কি বলছেন? প্রফেসর হবহাউস বলছেন, তিনি একটা মজার কথা বলেছেন। তিনি বলেছেন একটা ধাক্কার কথা। সেটা কিরকম? তার আগে তার যে সংজ্ঞায় যে কনটেক্সটটা সেটা একটু বুঝি। তিনি আসলে বলতে চেয়েছেন যে কর্তব্যের ব্যাপারটা মিউচুয়াল বা কর্তব্যের ব্যাপারটা পারস্পরিক, অর্থাৎ কর্তব্য একপাক্ষিক না। এই ব্যাপারটা কিরকম? তিনি বলছেন, অধ্যাপক হবহাউস, যে রাস্তায় ধাক্কা না খেয়ে হাঁটার অধিকার যদি আমার থাকে, তার মানে অবশ্যই রাস্তায় আমাকে ধাক্কা না দিয়ে হাঁটাটা অন্য কারো কর্তব্য। অর্থাৎ আশা করি তোমরা মিউচুয়াল যে কানেকশনটা সেটা বুঝতে পেরেছ। তার মানে কারো যদি এটা অধিকার থাকে তাহলে অন্য কারোর তার সেই অধিকারটা দেওয়া হচ্ছে কর্তব্য। অর্থাৎ আমি কোন একটা কাজ করছি, তার বিনিময়ে আমি অন্য কিছু একটা পাচ্ছি। এটাই হচ্ছে অধিকার আর কর্তব্যের একটা মিউচুয়াল সম্পর্ক। এটার কথাই কিন্তু অধ্যাপক হবহাউস বলেছেন। তোমরা একটু ঝটপট আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও যে অধ্যাপক হবহাউস এই ধাক্কার ব্যাপারে কি বলেছেন, কিংবা তিনি কর্তব্যকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন। আচ্ছা, শিমু বলছে আইন মানা, জাহেদ বলছে কর্তব্য মানে করণীয় কাজ ও নাগরিকের দায়িত্ব। মোশাররফ হোসেন প্রথম অধ্যায় সম্পর্কে জানতে চেয়েছে। নোয়াখালী থেকে মোশাররফ হোসেন দেখছে আমাদের ভিডিওটা। শান্ত ভাই দেখছে, রকিবুল হাসান শান্ত ভাই। ঠিক আছে, এরপর আমরা জানবো কর্তব্যের শ্রেণী বিভাগ সম্পর্কে। দেখা যাক কর্তব্যের শ্রেণী বিভাগগুলো কিরকম। কর্তব্যকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন কর্তব্যকে ভাগ করা যায় সামাজিক শ্রেণীতে, বা কর্তব্য হতে পারে রাজনৈতিক, কর্তব্য হতে পারে অর্থনৈতিক, কর্তব্য হতে পারে নৈতিক, আবার আইনগত। অর্থাৎ এই তিন ভাগে ভাগ করার পরেও কর্তব্যকে আরো দুই ভাগে কিন্তু ভাগ করা যায়। আসো দেখা যাক সামাজিক কর্তব্যগুলো কিরকম। তুমি তোমার সমাজের মানুষজনের সাথে মিলেমিশে সৌহার্দ্যপূর্ণভাবে থাকবে, চলবে, এবং কোনো ধরনের ঝামেলা তাদের সাথে করবে না, অকারণে তাদের কোনো ডিস্টারবেন্সের কারণ হবে না। এই ব্যাপারগুলোই হচ্ছে তোমার সামাজিক কর্তব্য। তার পাশাপাশি তোমার রাজনৈতিক কর্তব্য আছে। রাষ্ট্র কোন কাজটা করছে, সেই রাষ্ট্রের কাজটা ঠিক হচ্ছে কিনা সেটা সবসময় একটা অবজারভেশন করা, কিংবা সবসময় একটা পর্যালোচনা করা, অর্থাৎ রাজনৈতিকভাবে সচেতন হওয়া, এটাও কিন্তু তোমার একটা রাজনৈতিক কর্তব্য। তার পাশাপাশি যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করা, এটাও কিন্তু আমাদের রাজনৈতিক কর্তব্য। আর সামাজিক কর্তব্যের মধ্যে রয়েছে নিজের পরিবারের সন্তানদেরকে সুশিক্ষিত করে তোলা এবং নিজের পরিবারকে রাষ্ট্রের একটা সুযোগ্য নাগরিকের মতো গড়ে তোলা। এটা কিন্তু সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে। আর অর্থনৈতিক কর্তব্যগুলো কিরকম? অর্থনৈতিক কর্তব্য হচ্ছে এরকম অধিকারগুলো, এরকম কর্তব্যগুলো, যে কর্তব্যগুলো আমরা অর্থনৈতিকভাবে পালন করতে বাধ্য থাকি। কিরকম হতে পারে? মনে করো তুমি কোনো গার্মেন্টসের মালিক, সময় মতো মজুরি দিয়ে দেওয়া বা সময় মতো শ্রমিকদের মজুরি পরিশোধ করা, এটা কিন্তু তোমার একটা অর্থনৈতিক কর্তব্য। পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখা, কিংবা সময় মতো ট্যাক্স দেওয়া, নির্ধারিত জায়গাগুলোতে ভ্যাট দেওয়া, এগুলো হচ্ছে তোমার অর্থনৈতিক কর্তব্য। এখন দেখি নৈতিক আর আইনগত কর্তব্যগুলো কিরকম। নৈতিক আর আইনগত কর্তব্য একদম একই রকম যেরকমটা ছিল নৈতিক আর আইনগত অধিকার। অর্থাৎ নৈতিক আর আইনগত কর্তব্য হচ্ছে এইরকম যে নৈতিক কর্তব্য হচ্ছে সেগুলো যেগুলো করার জন্য রাষ্ট্র তোমাকে সরাসরিভাবে বাধ্য করতে পারে না। একটা উদাহরণ দিলে তোমাদের কাছে আশা করি পরিষ্কার হয়ে যাবে। মনে করো কোনো জাতীয় দুর্যোগ চলছে, করোনা কিংবা সিডর, আইলা, তখন দেখা যায় যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাধারণ নাগরিকরা চাইলে
ডোনেট করতে পারে, অর্থাৎ সেখানে টাকা পয়সা দিতে পারে। এই যে ডোনেশনটা, এটা তোমার একটা কর্তব্য, কিন্তু এটা তোমার নৈতিক কর্তব্য। অর্থাৎ তুমি যদি প্রধানমন্ত্রীর তহবিলে এই ডোনেশনটা না দাও বা অর্থ কন্ট্রিবিউট না করো, তখন তোমাকে কিন্তু আইনত কোনোভাবেই দোষারোপ করতে পারবে না কেউ, কিংবা আইনত তুমি কোথাও বাধ্য থাকবে না। এরপর হচ্ছে আইনগত কর্তব্য তোমার কি কি? কিছু আছে আইনগত কর্তব্য। 1 নম্বর হচ্ছে রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, তার মানে রাষ্ট্রদ্রোহিতা না করা। দ্বিতীয়ত হচ্ছে আইন মেনে চলা। মোটামুটি তুমি যদি রাষ্ট্রের আইনগুলো মেনে চলো, তাহলেই তোমার সকল আইনগত যে কর্তব্য সেটা আসলে পালন হয়ে যায়, কারণ সবকিছুই আইনের দ্বারা নির্ধারিত থাকছে। অর্থাৎ আমরা কিন্তু খুব সহজেই কর্তব্যের শ্রেণী এবং কর্তব্য সম্পর্কেও জেনে নিলাম। এখন আমরা জানবো মৌলিক ও মানবাধিকার সম্পর্কে। তার আগে তোমরা একটু কমেন্ট করে জানাও যে কারো কোনো সমস্যা আছে কিনা এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়লাম সে সম্পর্কে। দেখা যাক কে কি কমেন্ট করেছে। জাহিদ কমেন্ট করেছে, টনি কমেন্ট করেছে, আমাদের সাথে যোগ দিয়েছে ডিএম রেজওয়ান ভাই। শিমু বলছে কর প্রদান করা, এটা অবশ্যই রাষ্ট্রীয় নাগরিকদের একটা কর্তব্য। মোশাররফ হোসেন একটা চমৎকার কথা বলছেন, সেটা হচ্ছে অধিকারের মধ্যেই কর্তব্য নিহিত। তার মানে আমার জন্য যেটা অধিকার সেটাই অন্য কারোর জন্য কর্তব্য। অর্থাৎ আমার অধিকার কি? আমার অধিকার হচ্ছে সরকারি সকল সুযোগ সুবিধাগুলো ঠিকঠাক মতো পাওয়া। তাহলে বুঝতে হবে এটা কিন্তু সরকারের জন্য আবার কর্তব্য যে সকল কিছু ঠিকঠাক মতো আমি পাচ্ছি কিনা সেটি নিশ্চিত করা। আবার উল্টোভাবে যদি আমি বলি, ব্যাপারটা হচ্ছে এরকম, যদি রাষ্ট্রের অধিকার হয় আমার কাছ থেকে ট্যাক্স পাওয়া, ভ্যাট পাওয়া বা অর্থনৈতিক তহবিলের টাকা পাওয়া, তাহলে আমার কর্তব্য হচ্ছে এগুলো ঠিকঠাক মতো পরিশোধ হচ্ছে কিনা সেটা নিশ্চিত করা। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার। ঠিক আছে, মোশাররফ হোসেন বলছে সব ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা যাই মৌলিক ও মানবাধিকারে। এটা নিয়ে অনেক সময় শিক্ষার্থীদের মধ্যে একটা কনফিউশন থাকে, সেটা হচ্ছে মৌলিক অধিকার আর মানবাধিকার কি একই নাকি আলাদা? আসলে তেমন কনফিউশনের কিছু নেই। মৌলিক অধিকার আর মানবাধিকার খুব কাছাকাছি দুইটা অধিকার। মৌলিক অধিকার কোনগুলো? যে অধিকারগুলো মূলত একটা রাষ্ট্র তার নাগরিককে দিয়ে থাকে। আর মানবাধিকার হচ্ছে যে অধিকারগুলো জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস তাদের কনভেনশন অনুযায়ী পুরো পৃথিবীর মানুষের জন্য সার্বজনীন মনে করে। তবে ওভারঅল তোমরা যদি দেখো তাহলে দেখবে যে মৌলিক অধিকার আর মানবাধিকারগুলো অনেক কাছাকাছি। তার মানে মৌলিক অধিকার আর মানবাধিকারের মধ্যে খুব যে বেশি পার্থক্য আছে এমনটা কিন্তু নয়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আর তোমরা আমাদেরকে কমেন্টে লিখে জানাও কয়েকটা মৌলিক অধিকার আর কয়েকটা মানবাধিকারের নাম। আমরা এখন কথা বলবো কয়েকটা মানবাধিকারের ব্যাপারে। মানবাধিকার কি কি রকম হতে পারে? মানবাধিকার ইউএন কনভেনশন অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে। একটা মানবাধিকার হচ্ছে সকলের বেঁচে থাকার অধিকার। এই অধিকারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মানে একজন নিরীহ নিরস্ত্র মানুষকে তুমি চাইলে বিনা বিচারে কখনোই হত্যা করতে পারো না। এটি জাতিসংঘের যে সার্বজনীন মানবাধিকার রয়েছে সেটির সুস্পষ্ট লঙ্ঘন। অর্থাৎ জন্মসূত্রে মানুষ হওয়ার কারণে পৃথিবীতে প্রতিটি মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে, এটি হচ্ছে তার মানবাধিকার। এরপর হচ্ছে আইনের চোখে সকলের সমান, অর্থাৎ আইন অনুযায়ী সকলের সমান অধিকার রয়েছে। তার মানে তুমি বড়লোক বলে একটা অপরাধ করলে তোমার শাস্তি হবে না, আর আমি গরিব বলে একটা অপরাধ করলে আমার শাস্তি হবে। মানবাধিকার কিন্তু এমন কথা বলে না। অর্থাৎ মানবাধিকার বলে বিভিন্ন মানুষের জন্য ভিন্ন ভিন্ন আইন হতে পারে না, আইন সকলের জন্য সমান। আরেকটা জিনিস মানবাধিকার বলে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মানবাধিকারের এই কনভেনশন আমাদেরকে বলে যতক্ষণ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ সত্য বলে প্রমাণ না হচ্ছে, অর্থাৎ মনে করো আমার বিরুদ্ধে একটা অভিযোগ আনলো কেউ যে আমি চুরি করেছি, এই চুরির অভিযোগটা যতক্ষণ পর্যন্ত না কেউ প্রমাণ করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি আসামি বলে বিবেচিত হব না। অর্থাৎ
অভিযুক্ত হওয়া আর আসামি হওয়ার মধ্যে একটা পার্থক্য আছে। অভিযুক্ততার যদি প্রমাণ হয়, পরবর্তীতে আমি আসামি বলে বিবেচিত হতে পারি, কিংবা পরবর্তীতে আমার শাস্তি হতে পারে। কিন্তু মানবাধিকার আমাদেরকে বলছে যে যতক্ষণ পর্যন্ত কারোর বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ একেবারে প্রমাণ হয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে এমন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। তার পাশাপাশি আরো অনেকগুলো মানবাধিকার রয়েছে। তোমরা আমাদেরকে সেগুলো একটু ঝটপট আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও, দেখি কে কে কমেন্ট করেছে। শিমু খুবই মনোযোগী স্টুডেন্ট, সে বলছে মৌলিক অধিকার হচ্ছে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, চিত্ত বিনোদন। শহীদ চৌধুরী চট্টগ্রাম থেকে বলছে ভাইয়া অনেক ভালো লাগছে ক্লাস। আদিবা ইকোনমিক্স ক্লাস করতে চেয়েছে, হ্যাঁ এটা করানো হবে। ঠিক আছে, তারপর আচ্ছা, মোশাররফ হোসেন একটা অভিযোগ জানিয়েছে, সেটা হচ্ছে আইন সকলের জন্য সমান, এটা কথার কথা, কাজে তার বাস্তব কোনো প্রমাণ দেখা যায় না বর্তমানে। ঠিক আছে, তোমার এই অভিযোগটার কথা আমরা বিবেচনা করার চেষ্টা করব, কিন্তু আমরা আজকে মূলত পড়াচ্ছি যে তাত্ত্বিকভাবে কোন কোন জিনিসটা মানবাধিকার। মানবাধিকার যদি কোনো লঙ্ঘন কোথাও হয়ে থাকে, তুমি কিন্তু চাইলে সেই ব্যাপারেও আইনত কোনো পদক্ষেপ নিতে পারো। অর্থাৎ তুমি যদি কোথাও দেখো যে আইন লঙ্ঘিত হচ্ছে, রাষ্ট্রের একজন সুযোগ্য সচেতন নাগরিক হিসেবে এটিই কিন্তু তোমার কর্তব্য, এই আইনটি কোথায় লঙ্ঘিত হচ্ছে সেটি অভিযোগ করা, কিংবা মানবাধিকার কোথায় ক্ষুণ্ণ হচ্ছে, কার মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে সেই জিনিসটা স্পষ্ট করা। অর্থাৎ এটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে। তারপর আশা করি অধ্যায় ৫ এই যে কয়েকটা টপিক আমরা পড়লাম, নাগরিকতা, অধিকার, অধিকারের বৈশিষ্ট্য, অধিকারের শ্রেণী, তথ্য অধিকার আইন, কর্তব্য, কর্তব্যের শ্রেণী, মৌলিক ও মানবাধিকার, এই ব্যাপারগুলো তোমাদের কাছে পরিষ্কার। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে লিখে জানাতে পারো। তার পাশাপাশি তোমরা কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমাদের যে অ্যাপ আছে, কিংবা আমাদের যে ওয়েবসাইট আছে, এই জায়গাগুলোতে অর্থাৎ এই প্ল্যাটফর্মগুলোতে গেলে পৌরনীতি ও সুশাসনের প্রথম পত্র, দ্বিতীয় পত্রের সকল কন্টেন্ট পাবে। অর্থাৎ এই লাইভ ভিডিওতে যা কিছু তোমাদেরকে বিস্তারিত বোঝানো সম্ভব হচ্ছে না সময়ের অভাবে, সেগুলোও কিন্তু তোমরা সেখান থেকে খুব সহজে পেয়ে যেতে পারো। অর্থাৎ একেবারে সিরিয়াল বাই তোমরা টপিক ব্রেকডাউন অনুযায়ী পেয়ে যাবে সকল কিছু। আসো পরের অধ্যায় যাই। অধ্যায়টা হচ্ছে রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন, অধ্যায় নং ৬। তার আগে দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা, কেউ কমেন্টে কি জানতে চাচ্ছে। শিমু মোশাররফের সাথে একমত প্রকাশ করেছে। আচ্ছা ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমরা পরের অধ্যায়টাতে যাই, অধ্যায় ৬। অধ্যায় ৬ প্রথমে বলা হচ্ছে রাজনৈতিক দলের কথা। দেখা যাক এই রাজনৈতিক দল জিনিসটা। এক্ষেত্রেও আমরা দুইজন তাত্ত্বিকের সংজ্ঞা একটু গুরুত্ব দিয়ে পড়ব। একজন হচ্ছে বার্কার, আরেকজন হচ্ছে প্রফেসর গেটেল। এবং আগের সংজ্ঞাগুলোর মতোই আমরা হুবহু মুখস্থ করার চেষ্টা করছি না, আমরা শুধু কয়েকটা টার্ম মনে রাখার চেষ্টা করছি, যেটা দিয়ে আমরা লিখতে পারবো সংজ্ঞাটা কি হবে। আসুন, বার্কার বলছেন রাজনৈতিক দল হচ্ছে মতাদর্শ থাকবে এমন একটা রাজনৈতিক সংগঠন। এবং এই মতাদর্শটা কিরকম হতে পারে? মনে করো একটা রাজনৈতিক দল যদি সমাজতান্ত্রিক আদর্শের হয়, তাহলে তারা সাম্যের কথা চিন্তা করতে পারে, অর্থাৎ অর্থনৈতিক বৈষম্যহীন একটা সমাজ গড়ে তোলার কথা তারা চিন্তা করতে পারে। তখন কি দেখা যায়? তাদের এই মতাদর্শটা তারা জাতীয় স্বার্থ আদায়ের ক্ষেত্রে প্রতিফলিত করে, অর্থাৎ সকলের যে কল্যাণ সেটা করার জন্য তারা এই তাদের মতাদর্শটাকে প্রতিফলিত করে। তার পাশাপাশি তারা বিভিন্ন রকমের কর্মসূচি দেয়, যেমন কখনো কখনো তারা মিছিল করে, কখনো তারা মিটিং করে, বিভিন্ন সময় সভা সমাবেশ করে এবং বিভিন্নভাবে তারা প্রচারণা চালায়। অর্থাৎ তারা দেখায় যে তারা আসলে জনগণের জন্য কিভাবে কাজ করতে উদ্গ্রীব। আবার তারা এটাও দেখায় যে জনগণের জন্য তারা এতদিন ধরে কি কি কাজ করে এসেছে। অনেক সময় নির্বাচনে জেতার জন্য তারা দেখায় যে তাদের বিরোধী দলগুলো এতদিন পর্যন্ত কি কি খারাপ কাজ করেছে। অর্থাৎ একটা কম্পারিজন তারা দেখানোর চেষ্টা করে, এবং যার মাধ্যমে তারা মানুষের সমর্থন লাভের চেষ্টা করে, অর্থাৎ ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করে, যাতে করে কিনা একটা গণতান্ত্রিক দেশে তারা নির্বাচিত হতে পারে। অধ্যাপক গেটেল কি বলছেন তার আগে দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা।
ঠিক আছে, আমরা পরের অংশটাতে যাচ্ছি। অধ্যাপক গেডেল কি বলছেন? অধ্যাপক গেডেল বলছেন যে একটা রাজনৈতিক দল হচ্ছে একটা সংগঠিত নাগরিক সম্প্রদায়। নাগরিক হতে হবে কেন, এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। তার মানে বাংলাদেশে কেউ রাজনীতি করছে অথচ সে বাংলাদেশের নাগরিক না, এই ব্যাপারটা কিন্তু এমন হতে পারে না। অর্থাৎ এদের কিন্তু নাগরিক হতে হবে, এইটাই হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয়ত, রাজনৈতিক দলের একটা ভোটের ব্যাপার থাকে, অর্থাৎ রাজনৈতিক দলগুলো ভোট চায়। কেন ভোট চায়? কারণটা খুব সিম্পল। কারণটা হচ্ছে তারা সরকার গঠন করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে কেন তারা সরকার গঠন করতে চায়? কারণ হচ্ছে তারা সরাসরি নীতি প্রণয়ন করতে চায়, যে নীতিগুলো কখনো কখনো তাদের মতাদর্শকে প্রতিফলিত করে, কখনো কখনো জনস্বার্থে নেওয়া হয়, আবার কখনো কখনো জরুরি পরিস্থিতিতেও বিভিন্ন রকমের সিদ্ধান্ত বা বিভিন্ন ধরনের নীতি তারা প্রণয়ন করে। অর্থাৎ আমরা জেনে নিলাম বার্কার ও প্রফেসর গেডেল কি বলেছেন। তারপর এখন আমরা জানবো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কি। আসুন সেটা জানা যায়। রাজনৈতিক দলের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক দলগুলোর একটা মতাদর্শ থাকে। তার মানে রাজনৈতিক দলগুলো র্যান্ডম কাজকর্ম করে না। তার মানে আজকে একটা কাজ করলাম, কালকে আরেকটা কাজ করলাম, এমন ভাবে আসলে তারা কাজ করে না। বরঞ্চ রাজনৈতিক দলগুলো যেভাবে কাজ করে সেটা হচ্ছে তাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকে, তাদের একটা সুনির্দিষ্ট মতাদর্শ বা আইডিওলজি থাকে। এই আইডিওলজির মাধ্যমে তারা আসলে কাজগুলো করে, কিংবা নীতি প্রণয়নের ক্ষেত্রে তারা এই আইডিওলজিগুলোকে গুরুত্ব দেয়। তারপর রাজনৈতিক দল আর সামাজিক যে কোনো সংগঠনের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো ক্ষমতা অর্জনের চেষ্টা করে, কিংবা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। এভাবেই তারা রাজনৈতিক দল হয়ে ওঠে। আরেকটা কাজ তারা করে এই ক্ষেত্রে, তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে। তার মধ্যে মানুষজনকে রাজনৈতিকভাবে সচেতন করার কাজগুলো থাকে, তার মধ্যে মানুষজনকে রাজনীতিতে সম্পৃক্ত করার কাজগুলো থাকে। এতে করে তারা জনসমর্থন আদায়ের চেষ্টা করে। আর তার পাশাপাশি রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে এবং নির্বাচনে বিভিন্ন রকম ইশতেহার প্রদানের মাধ্যমে তারা দেখায় যে তারা নির্বাচনে জয়ী হলে জনগণের জন্য দেশের স্বার্থে এটা 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 করবে। অর্থাৎ তারা বলে যে আমাকে যদি ভোট দাও তাহলে আমি নির্বাচিত হয়ে তোমাদের এই ভালো কাজ করব। পরবর্তীতে তারা সেটা করে কিনা এটা অন্য একটা প্রশ্ন। আচ্ছা, এরপর আমরা এই রাজনৈতিক দলের বৈশিষ্ট্য জানলাম। দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। মুকসিমুল হাসান অপু ভাই জয়েন করেছে আমাদের সাথে। আচ্ছা, মোশাররফ হোসেনের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সাম্য ও সমতা নিয়ে একটু বলতে বলেছে। সাম্য ও সমতা মোটামুটি একই কথা। যেহেতু প্রশ্ন করেছে সেহেতু এই প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে সমতা জিনিসটা কি। সমতা বিভিন্ন রকম হতে পারে। যেমন সমতা হতে পারে অর্থনৈতিক সমতা। অর্থনৈতিক সমতা কিরকম? তার মানে হচ্ছে সকলে একটা সুনির্দিষ্ট স্কেলে বেতন পাবে। এটা এক ধরনের সমতা হতে পারে। আবার অন দ্য আদার হ্যান্ড এটা সমতা নাও হতে পারে। কিভাবে? মনে করো বেতন স্কেল অনুযায়ী, যার বেতন স্কেলে হচ্ছে অষ্টম গ্রেডের যে বেতন পাবে, এটা কিন্তু তার সাথে অন্যান্য যে সকল গ্রেডগুলো রয়েছে, অর্থাৎ সপ্তম শ্রেণীর সাথে একটা বৈষম্য তৈরি করে, একটা সিস্টেমেটিক্যাল অসমতা তৈরি করে। সেটা কিরকম? অর্থাৎ দুই ক্যাটাগরির মানুষজন কিন্তু সমান বেতন পাচ্ছে না, এটা তাদের ক্ষেত্রে আমরা অসমতা বলে বিবেচিত করতে পারি। আবার একই সাথে দুই ক্যাটাগরির মানুষ হওয়া সত্ত্বেও সপ্তম গ্রেডের সবাই যে একই রকম বেতন পাচ্ছে, এটা কিন্তু তাদের মধ্যে একটা সমতার বিধান করছে। অর্থাৎ একই জায়গায় অর্থনৈতিকভাবে এটা একটা সমতা হতে পারে, আবার এটা অসমতা হতে পারে। এই কারণে কখনো সমতা বা অসমতা যদি আমরা বুঝতে যাই, অবশ্যই আমাদেরকে বুঝতে হবে কনটেক্সট। আচ্ছা, তারপর এরপর আমরা জানবো রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রূপ সম্পর্কে। রাজনৈতিক দল বিভিন্ন রকম হতে পারে। দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা রাজনৈতিক দল নিয়ে। আচ্ছা, মোশাররফ হোসেন একটা চমৎকার কথা বলছে। সে বলছে যে দলীয় স্বার্থ সংরক্ষণ করা রাজনৈতিক দলের প্রধান কাজ। হ্যাঁ, এটা প্রধান কাজ বটে, তবে তার পাশাপাশি দেশের কল্যাণ করাটাও রাজনৈতিক দলগুলোর অনেক বড় একটা কাজ। ঠিক আছে, তারপর আমরা এখন দেখব যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ফর্ম সম্পর্কে, বা ডিফারেন্ট ফর্মস অফ পলিটিক্যাল পার্টিজ কিরকম হতে পারে।
হতে পারে একদলীয়। অর্থাৎ একদলীয় জিনিসটা কি? একটা দেশে যখন শুধুমাত্র একটাই রাজনৈতিক দল সকল কাজকর্ম সম্পাদন করে, অর্থাৎ সেখানে যখন বিরোধী দলের কোনো অস্তিত্ব থাকে না, তখন আমরা সেটাকে বলতে পারি একদলীয় সরকার ব্যবস্থা। অর্থাৎ একদলীয় সরকার ব্যবস্থা হতে পারে নর্থ কোরিয়ার মতো, একদলীয় সরকার ব্যবস্থা হতে পারে ইতালির মুসোলিনির মতো, অথবা হিটলারের নাজি বাহিনীর মতো। এই ব্যাপারগুলো হচ্ছে একদলীয় সরকার ব্যবস্থা। এখন একটাই যখন দল থাকে, রাজনৈতিক দল, তার কিছু ভালো দিক আছে, তার কিছু খারাপ দিক আছে। তোমরা কি আমাকে একটু কমেন্টে লিখে জানাতে পারবে যে একদলীয় রাজনৈতিক দল থাকার ভালো দিকগুলো কি কি? একটু ঝটপট কমেন্টে লিখে জানাও, আমি একটু কমেন্ট চেক করে আসি। শিমু জানতে চেয়েছে ভাইয়া রাজনৈতিক আর সামাজিক দলের পার্থক্য কি? হ্যাঁ, শিমুকে বলছি এটা। আমি রাজনৈতিক আর সামাজিক দলের পার্থক্য তোমাদেরকে বলি, ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও যে একদলীয় সরকার ব্যবস্থা থাকার লাভগুলো কি কি। তার আগে শিমুর প্রশ্নটার উত্তর দেই। শিমু জানতে চেয়েছে যে ভাইয়া রাজনৈতিক আর সামাজিক দলের পার্থক্য কি কি। দেখা যাক পার্থক্য কি কি হতে পারে। আচ্ছা, তার আগে একটা রাজনৈতিক আর সামাজিক দলের উদাহরণ তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও, যাতে আমার জন্য উদাহরণ দেওয়াটা সহজ হয়, কিংবা তোমাদের বোঝাবুঝি থেকে যাতে তোমাদের উদাহরণ দেওয়াটা যায়। দেখা যাক রাজনৈতিক দল আর সামাজিক দল কি। রাজনৈতিক দল হচ্ছে এমন একটা সংগঠন বা এমন একটা দল যারা মূলত রাজনীতি করার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতাটি দখল করতে চায়। দখল শব্দটা শুনলে আমরা মনে করি যে হানাহানি, মারামারি, সহিংস একটা আচরণ, কিন্তু আসলে সবসময় যে তা হয় সেরকম নয়। অর্থাৎ রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য কাজ করে। আর অন্যদিকে সামাজিক যে সকল সংগঠন রয়েছে, যেমন বিদ্যানন্দের মতো সংগঠনগুলো বেশ ভালো ভালো ধরনের কাজ করে থাকে। তাদের এই কাজগুলো কি দেখা যায় যে এই কাজগুলো কিন্তু তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করে না। অর্থাৎ এই কাজগুলো তারা করে সামাজিক একটা দায়বদ্ধতার জায়গা থেকে। অর্থাৎ ক্ষমতা দখলের জন্য বিদ্যানন্দের মতো সামাজিক সংগঠনগুলো কাজ করে না। এটাই হচ্ছে রাজনৈতিক দল আর সামাজিক দলের পার্থক্য। আশা করি শিমুর কাছে পরিষ্কার ব্যাপারটা। আচ্ছা, মাহবুব আমাদেরকে কমেন্টে বলেছে সিভিক্স ফার্স্ট পেপারের 7 চ্যাপ্টারের একটা ক্লাস করাতে। ঠিক আছে, আমরা এটা মাথায় রাখবো। শিমু বলছে খারাপ দিক বেশি। মোশাররফ হোসেন বলছে সরকারের স্থায়িত্ব অনেক বেশি, রাষ্ট্রীয় ঐক্য সংহতি বেশি, দলীয় শৃঙ্খলা বেশি। আচ্ছা, শিমু একটা কথা বলছে, সেটা হচ্ছে নির্বাচনের খরচ হয় না নির্বাচন না হলে। এটা বেশ চমৎকার একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন একদলীয় দলের ভালো দিকগুলো বলি। যখন একটা রাষ্ট্রে শুধুমাত্র একটাই মাত্র রাজনৈতিক দল থাকে, তখন কি দেখা যায়? তখন দেখা যায় সেই রাজনৈতিক দলটার আর কোনো বিরোধী দল নাই। তখন ভালো কি হয়, সিদ্ধান্তগুলো অনেক দ্রুত নেওয়া যায়। না হলে অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক বিরোধিতার কারণে এই সকল সিদ্ধান্ত নিতে দেরি হয়। জরুরি পরিস্থিতিতে তাই একদলীয় সরকার ব্যবস্থা বা রাজনৈতিক দল বেশ ভালো কাজ করতে পারে। তোমরা কি আমাকে একটা এরকম একদলীয় সরকার ব্যবস্থার উদাহরণ কমেন্টে লিখে জানাতে পারো? দেখি কে কে পারলে। তার পাশাপাশি ভালো দিকের মধ্যে রয়েছে দলীয় শৃঙ্খলা থাকে এবং রাষ্ট্রে একটা শৃঙ্খলা দেখা যায়। এখন আমরা বলবো একদলীয় সরকার ব্যবস্থার খারাপ দিকগুলো কি কি। দেখা যায় যে একদলীয় সরকার ব্যবস্থায় সরকারগুলো অনেক সময় অনেক অটোক্রেটিক আচরণ করে, কিংবা অনেক সময় গণতন্ত্র আর থাকে না। দেখা যায় মানুষজন অনেক বেশি স্বৈরশাসনে তারা আক্রান্ত হচ্ছে। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা খারাপ দিকের মধ্যে রয়েছে। এটি মানুষকে তার চিন্তা বা মতামত প্রকাশের স্বাধীনতাটা দেয় না। এটা মানুষকে রাজনীতি করার কিংবা ভিন্ন মত প্রকাশ করার স্বাধীনতাটুকু দেয় না। এই কারণেই আমরা বুঝতে পারলাম যে একদলীয় শাসন ব্যবস্থা খারাপ দিকগুলো কি কি। অর্থাৎ আমরা একদলীয় শাসন ব্যবস্থার ভালো এবং খারাপ দিক জানলাম। এখন আমরা জানবো দ্বিদলীয় শাসন ব্যবস্থার ভালো ও খারাপ দিক। আসো দ্বিদলীয় ব্যবস্থার ভালো ও খারাপ দিক জানি। দ্বিদলীয় ব্যবস্থা কিরকম? তার মানে একদলীয় রাজনৈতিক অবস্থার মতোই দ্বিদলীয় রাজনৈতিক অবস্থায় দুইটা রাজনৈতিক দল থাকবে। যেমন আমরা বলতে পারি যে ডেমোক্রেটরা থাকতে পারে, তার পাশাপাশি আরেকটা দল থাকতে পারে। অর্থাৎ আমরা যেটা বললাম দ্বিদলীয় শাসন ব্যবস্থায় দেখা যায় দুইটাই মাত্র ফিক্সড রাজনৈতিক দল আছে, হয় এরা নির্বাচিত হবে অথবা অন্যরা নির্বাচিত হবে। এর ভালো দিক আর খারাপ দিক কি কি সেটা নিয়ে আলোচনা করব। শিমু একটা উদাহরণ দিচ্ছে, সেটা হচ্ছে উত্তর কোরিয়া, অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থার কথা বলছে। মোশাররফ হোসেন দক্ষ শাসনের কথা বলছে।
জানা যায় দ্বিদলীয় এই যে শাসন ব্যবস্থা বা দ্বিদলীয় এই যে রাজনীতিটি, এই রাজনীতির ভালো দিকগুলো কি কি? ভালো দিকের মধ্যে রয়েছে যে দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থায় মানুষের পক্ষে ডিসিশন মেক করাটা খুব সহজ। তার মানে যখন দেখা যায় যে একটা দেশে অনেকগুলো রাজনৈতিক দল এবং সবগুলো রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মতাদর্শ রয়েছে, ভিন্ন ভিন্ন পলিসি রয়েছে, ভিন্ন ভিন্ন এজেন্ডা রয়েছে, তখন একজন সাধারণ নাগরিকের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়াগুলো খুব কঠিন হয়ে পড়ে যে তারা আসলে নির্বাচনে কাকে ভোট দিবে। অর্থাৎ নির্বাচনে যোগ্য প্রার্থী নির্বাচিত করতে তারা হিমশিম খেয়ে যায়। এই কারণে দ্বিদলীয় শাসন ব্যবস্থায় ব্যাপারটা ভালো হচ্ছে এদিক দিয়ে যে মানুষ তো জানেই আসলে দলই আছে মাত্র দুইটা, মতাদর্শ দুইটা, অর্থাৎ নীতি বা তাদের যে এক্সিকিউশনের প্যাটার্নটা সেটাও দুই রকম হতে পারে। এই কারণে তাদের জন্য পিক করা খুব সহজ হয়ে যায়। অর্থাৎ দ্বিদলীয় শাসন ব্যবস্থায় দেখা যায় যে জোট গঠন করতে হয় না, রাজনৈতিক দলগুলো স্বাতন্ত্র্য বজায় রাখতে পারে বা স্বতন্ত্রভাবে তারা কাজ করতে পারে, কারোর সাথে কোয়ালিশনে বা কোলাবোরেশনে যেতে হয় না। এখন আমরা জানবো যে দ্বিদলীয় শাসন ব্যবস্থা বা দ্বিদলীয় রাজনৈতিক অবস্থার খারাপ দিকগুলো কি কি। আসুন সেটি সম্পর্কে জানা যায়। দ্বিদলীয় যে শাসন ব্যবস্থা রয়েছে তার খারাপ দিক হচ্ছে এতে একটা অদ্ভুত সমস্যার উৎপত্তি হয়, সেটা হচ্ছে লেসার ইভিল। এই লেসার ইভিল জিনিসটা কি? লেসার ইভিল মানে হচ্ছে অনেক সময় রাজনৈতিক অবস্থা যখন এমন হয় যে দেশে মাত্র দুইটাই রাজনৈতিক দল আছে, তখন মানুষের পক্ষে আসলে নির্বাচন করতে গিয়ে বা ভোট দিতে গিয়ে সবচেয়ে ভালো কে কাজ করছে এটা দেখে নির্বাচনে ভোট দেওয়াটা সম্ভব হয় না, বরঞ্চ মানুষ দেখে যে কে বরঞ্চ কম খারাপ কাজ করছে। অর্থাৎ রাজনৈতিক দল দুইটাই খারাপ কাজ করে। অর্থাৎ মানুষজন ফেসবুকে মনে করো যে লিখে রাখে যে আই হেট পলিটিক্স। এখন এই যে মানুষজন যারা লিখে রাখছে আই হেট পলিটিক্স, তাদেরকে কিভাবে এই নির্বাচনে ভোট দিতে যেতে হয়? তারা যখন নির্বাচনে ভোট দেয় তারা আসলে যেহেতু কোনো রাজনৈতিক দলকে পছন্দ করে না, তখন তারা দেখে যে কারা অপেক্ষাকৃত কম খারাপ কাজ করছে। এটা ভালো দিক বা খারাপ দিক দুটো দিকই রয়েছে। দ্বিদলীয় শাসন ব্যবস্থায় যেটা দেখা যায় লেসার ইভিলের ক্ষেত্রে, যে খারাপ দিক যেটা সেটা হচ্ছে মানুষজন আসলে যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারে না। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা তখন কমে যায়। শুধুমাত্র তারা চিন্তা করে তাদের যেহেতু একটাই মাত্র কম্পিটিটর, এই কম্পিটিটরের চেয়ে কম খারাপ কাজ করলেই তো হবে। অর্থাৎ প্রতিযোগিতাটা তখন আর ভালো কাজ বেশি করার হয় না, বরঞ্চ প্রতিযোগিতাটা হয়ে যায় খারাপ কাজ কম করার। এভাবে করেই তখন নির্বাচনে তারা জয়লাভ করতে পারে। এরপর আমরা জানবো বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার কথা, যে রাজনৈতিক ব্যবস্থাটি বর্তমানে বাংলাদেশে প্রচলিত রয়েছে। বহুদল শব্দটা শুনেই তোমরা বুঝতে পারছো যে বহুদল কিরকম হতে পারে। একটা দেশে অনেকগুলো যখন রাজনৈতিক দল থাকে তখন সেটাকে বহুদলীয় শাসন ব্যবস্থা বলে। সেটি সম্পর্কে আমরা বলছি, তার আগে একটু কমেন্টে দেখে আসি কেউ কোনো প্রশ্ন করতে চেয়েছো কিনা বা কেউ কিছু জানতে চেয়েছো কিনা। মির্জা সাকি বলছে আমি বারান্দা থেকে ঝুলে আছি। সৈয়দ আহসানুল হাসান প্রিন্স আমাদের সাথে জয়েন করেছে। শিমু বলছে জনমত প্রদান করতে পারা যায় না। মোশাররফ হোসেন আমাদেরকে কমেন্টে জানিয়েছে সুশাসনের জন্য সহায়ক। ঠিক আছে, আমরা এখন জানবো বহুদলীয় রাজনৈতিক অবস্থা ভালো নাকি খারাপ সেটা। বহুদলীয় যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে সেটি ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থায় দেখা যায় যে অনেক সময় রাজনৈতিক অবস্থাটা এমন হয় যে মানুষের জন্য, প্রথমে ভালো দিকটা বলি, মানুষের অনেকগুলো অপশন থাকে। অর্থাৎ এক একজন প্রার্থী এক এক রকম নির্বাচনী প্রতিশ্রুতি দেয়, কিংবা এক একজন প্রার্থী এক এক রকম ভাবে প্রচারণা চালায়, আবার এক একজন প্রার্থীর এক এক রকম পাস্ট রেকর্ড থাকে। তখন মানুষজন সবকিছু দেখে শুনে বিবেচনা করে ভোট দিতে পারে। এটা হচ্ছে প্রথম ভালো দিকটি। দ্বিতীয় ভালো দিকটি হচ্ছে যখন মানুষ এইরকম বহুদলীয় রাজনৈতিক অবস্থায় থাকে তখন মানুষের পক্ষে ভোট দেওয়া যেমন সহজ হয়, একইভাবে রাষ্ট্র এই ধরনের রাজনৈতিক একটা কোলাবোরেশনে যেতে পারে। অর্থাৎ দেখা যায় একটা দেশে, বা বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে যদি সংসদে আসন থাকে 300টি, যেহেতু অনেকগুলো দল থাকে তখন এই 300টা আসনেই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা কখনো কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নাও হতে পারে। তখন তারা যেটা করে বা করতে পারে সেটা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে জোট গঠন করতে পারে।
এই ধরনের জোট যখন তারা গঠন করে তখন দেখা যায় কি যে তারা একটা রাজনৈতিক সৌহার্দ্যের মধ্যে রয়েছে বা তাদের মধ্যে একটা রাজনৈতিক ভালো সম্পর্ক দেখা দিয়েছে। এটা হচ্ছে বহুদলীয় রাজনৈতিক অবস্থার ভালো দিক। এখন খারাপ দিকটা কি সেটা বলি। জোট গঠন করতে পারার দিকটা বা সুযোগটা যেমন ভালো, একই সাথে এটা কিন্তু খারাপও। কারণ এই জোটগুলো যেহেতু কোনো রিটেন কন্ট্রাক্টের মাধ্যমে গঠিত হয় না, শুধুমাত্র মৌখিক কথাবার্তার মাধ্যমেই হয়, এই কারণে জোটগুলো অনেক বেশি অস্থিতিশীল, জোটগুলো অনেক বেশি ভঙ্গুর, অর্থাৎ যে কোনো সময় এই জোটগুলো ভেঙে যেতে পারে। তখন কি দেখা যায়? তখন দেখা যায় যে এই রাজনৈতিক যে দলগুলো রয়েছে, এই রাজনৈতিক দলগুলো যে জোট গঠন করছে সেই জোটটা ভেঙে যাচ্ছে। অর্থাৎ মনে করো একটা রাজনৈতিক দল 300টা আসনের মধ্যে তো তার 150-র বেশি আসন পেতে হবে, তো সে মনে করো 150 আসন পেল না, তখন করলো কি, সে যদি আসন পায় 140টা, আরেকটা এমন দলের সাথে জোট গঠন করলো যার হয়তো বা আসন আছে 70টা, তখন তার হয়ে গেল আসন 150টার বেশি, অর্থাৎ সে তখন সরকার গঠন করতে পারলো। এখন সরকার গঠনের পরবর্তীতে এমন যদি হয় যে তাদের সাথে একটা মতবিরোধ দেখা দিল কোনো একটা পলিসি মেকিং এর ক্ষেত্রে, তখন এই জোটটা ভেঙে যেতে পারে। এবং এই জোটটা যদি ভেঙে যায় তখন দেখা যাবে সরকার ব্যবস্থাটা আর স্থিতিশীল থাকে না, সরকার অনেক ভঙ্গুর হয়ে যায়। আরেকটা ব্যাপার কিন্তু আমাদের দেশের রাজনীতিতে অনেক বেশি দেখা যায়, সেটা হচ্ছে প্রতিটা জাতীয় নির্বাচনে এরকম জোটগুলো পরিবর্তিত হতে থাকে। অর্থাৎ মতাদর্শটা ডিটারমাইন করা সাধারণ মানুষের জন্য খুব কঠিন হয়ে যায় যে কোন রাজনৈতিক দল আসলে কোন মতাদর্শে তাদের কাজটা করছে বা কোন মতাদর্শকে ফলো করে তারা রাজনৈতিক জোট গঠন করছে। আশা করি তোমাদের কাছে বহুদলীয় ব্যাপারটা পরিষ্কার। এখন একটা মজার টার্ম বলবো, সেটা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারো। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে এক একজন তাত্ত্বিক এক একভাবে সংজ্ঞায়িত করেছেন। কেউ বলছেন এটা হচ্ছে লবি গ্রুপ, কেউ বলছেন এটাকে ইন্টারেস্ট গ্রুপ। আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীটিকে শুরুতে জানতাম নেতিবাচক হিসেবে, অর্থাৎ এমন কোনো একটা মানুষজনের সংগঠন বা এমন কোনো একটা গোষ্ঠী যে গোষ্ঠীটা তাদের স্বার্থ আদায়ের জন্য সরকার কিংবা রাষ্ট্রকে বিভিন্ন রকমভাবে প্রেশারাইজ করে। অর্থাৎ তাদের যেটা স্বার্থর সাথে ভালো যায় সেটা, কিংবা যেটা তাদের স্বার্থকে সংরক্ষণ করে সেটা তারা বেশি পিচ করার চেষ্টা করে। এই কারণে যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে রাষ্ট্র কিভাবে চাপ সৃষ্টি করে বা রাষ্ট্রের উপর কিভাবে চাপ সৃষ্টি করা হয়। যখন কোনো আন্তর্জাতিক ডোনার গোষ্ঠী কিংবা আন্তর্জাতিক দাতা গোষ্ঠী, যেমন আমরা ধরতে পারি ওয়ার্ল্ড ব্যাংক কিংবা আমরা ধরতে পারি এডিবির কথা, অথবা আমরা জাইকার কথাও বলতে পারি, এ ধরনের কোনো ডোনার ফাউন্ডেশন কিংবা এ ধরনের কোনো গোষ্ঠী যখন সরকারকে টাকা পয়সা ডোনেট করে কিংবা ফরেন ডেভেলপমেন্টের জন্য ইনভেস্ট করে, তখন তারা তার সাথে বেশ কিছু শর্ত দিয়ে দেয়। সবগুলো শর্ত যে সেই প্রজেক্টের সাথে জড়িত এমন কিন্তু নয়। অর্থাৎ তারা এই টাকার বিনিময়ে বিভিন্ন রকমভাবে সরকারকে প্রেশারাইজ করে যাতে উন্নয়নটা বা ডেভেলপমেন্টটা তারা যেভাবে করতে চাচ্ছে সরকার যাতে সামগ্রিক উন্নয়নটা সেভাবে করে। এভাবেই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো কাজ করে। তবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো সবসময় যে নেগেটিভ রোল খাটায় এমনটা কিন্তু না, অনেক সময় তারা পজিটিভলিও কাজ করে। এটাই হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মূল জায়গাটা। দেখি কারো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, শিমু বলছে জবাবদিহিতা করতে বাধ্য। শিমু বলছে মতামত প্রকাশের স্বাধীনতা থাকে, যোগ্য প্রার্থী নির্বাচন করা যায়, জনমত প্রকাশের স্বাধীনতা থাকে, সুশাসন প্রতিষ্ঠা করা যায়। সাকি বলছে, মির্জা সাকি বলছে অনেক প্রতিকূলতা অতিক্রম করে ক্লাস করছি। সাকিকেও ধন্যবাদ। ঠিক আছে, এখন আমরা জানবো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর পর নেতৃত্ব সম্পর্কে। নেতৃত্ব বাস্তব জীবনে দেওয়াটা কঠিন হলেও তাত্ত্বিকভাবে কিংবা যদি আমরা থিওরিটিক্যালি আজকে ক্লাস দেখতে যাই, এখানে অনুযায়ী নেতৃত্বটা কিন্তু খুব কঠিন কিছু না। এই কারণে এটাকে আলাদাভাবে টপিক ব্রেকডাউন করেও পড়াচ্ছি না। নেতৃত্ব বলতে আমরা কি বুঝি? নেতৃত্ব বলতে আমরা বুঝি লিডারশিপ, বা কিছু সংখ্যক মানুষকে তারা কিভাবে পরিচালিত হবে, তারা কোন কাজ করবে
তাদের কি করা উচিত, কোনটা তাদের জন্য ভালো, কোনটা তাদের জন্য খারাপ, এই ব্যাপারগুলো যে লিড করে বা এই ব্যাপারগুলোতে যে মোটিভেট করে তাকেই আমরা বলি লিডার, বা এই জিনিসটাই হচ্ছে নেতৃত্ব। নেতৃত্ব যদি একটা দেশের ভালো হয়, সে দেশটা অনেক দ্রুত উন্নয়ন করতে পারে, কিংবা দেখা যায় অনেক সময় একটা দেশ শুধুমাত্র নেতৃত্বের কারণে তাদের ইতিহাসকে বদলে দিতে পারে। একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই, পাকিস্তানের একটা অংশ একসময় পর্যন্ত আমরা ছিলাম, পরবর্তীতে আমরা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কারণে তাদের সেই বন্দিদশা থেকে বেরিয়ে আসতে পেরেছি। এবং তোমরা কি জানো পাকিস্তানের আরেকটা অংশ আছে যেটার নাম হচ্ছে বেলুচিস্তান। এই বেলুচিস্তানের মানুষরাও কিন্তু একই রকম ভাবে বাংলাদেশের মতো পাকিস্তানের কাছ থেকে কিংবা পাকিস্তানের শোষণ শাসন থেকে মুক্তি চায়, কিন্তু শুধুমাত্র এইরকম নেতৃত্বের অভাবের কারণে তারা এই কাজটি এখন পর্যন্ত করে উঠতে সফল হতে পারেনি। তার মানে বুঝতেই পারছো একই রকম পরিস্থিতিতে দুইটা দেশের দুই রকম নেতৃত্ব থাকার কারণে দুইটা দেশের পরিণতি দুই রকম হতে পারে, অর্থাৎ নেতৃত্বটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর নেতৃত্ব যদি খারাপ হয় তাহলে কি দেখা যায়, তাহলে দেখা যায় মানুষের কাছে রাষ্ট্রের বা সরকারের কিংবা রাজনৈতিক দলের কোনো জবাবদিহিতা থাকে না, তখন রাষ্ট্র খুব ভঙ্গুর হয়ে পড়ে। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম যে নেতৃত্ব ভালো হলে একটা দেশ অনেক দ্রুত উন্নয়ন করতে পারে, আর নেতৃত্ব যদি খারাপ হয় তাহলে একটা দেশ খুব দ্রুত অবনতির দিকে এগিয়ে যেতে পারে। তাহলে আজকের ক্লাস থেকে আমরা ওভারঅল যে জিনিসগুলো জানলাম সেটা হচ্ছে, আমরা নাগরিকতা কি সেটা জানলাম, অধিকার জানলাম, অধিকারের বৈশিষ্ট্য, অধিকারের শ্রেণী, তথ্য অধিকার আইন 2009, কর্তব্য, কর্তব্যের শ্রেণী, মৌলিক ও মানবাধিকার, রাজনৈতিক দল, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, ডিফারেন্ট ফর্মস অফ পলিটিক্যাল পার্টিস, একদলীয়, দ্বিদলীয়, বহুদলীয়, এটা জানলাম, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে জানলাম, এবং সবশেষে জানলাম নেতৃত্ব সম্পর্কে। তাহলে বন্ধুরা আশা করি তোমাদের কাছে এই অধ্যায় 5 অর্থাৎ নাগরিকতা ও নাগরিকের দায়িত্ব কর্তব্য এটি পরিষ্কার, এবং অধ্যায় 6 রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন এই ব্যাপারটিও পরিষ্কার। রবি টেনমিট স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম, এবং গুড লাককেও ধন্যবাদ আমাদের সাথে এই প্রজেক্টটাতে সহায়তা করার জন্য। সবাইকে আজকে ক্লাস শেষ করছি এই বলে যে তোমরা আমাদেরকে কমেন্টে লিখে জানাও কার কোথায় কি সমস্যা আছে, আরও যদি কোনো ফার্দার কনফিউশন থাকে, কোনো কিছু নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারো, সেটি আমরা কমেন্ট থেকে সুস্পষ্টভাবে জবাব দিয়ে দেব। দেখা হচ্ছে আগামীকাল। আমরা পৌরনীতি দ্বিতীয় আর তোমরা এখন এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাতে পারো যে পৌরনীতি দ্বিতীয় পত্রের কোন চ্যাপ্টারের উপর তোমরা আসলে ক্লাসটা করতে চাও। তোমরা তোমাদের বন্ধুদের কাছ থেকেও জানতে পারো যে তারা আসলে কোন বিষয়ে কোন টপিকে বেশি কনফিউশনে ভুগছে, সমস্যায় ভুগছে, সেগুলোর সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, দেখা হবে আগামীকাল দুপুর 1টায়।